বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশে অর্থনীতি বিষয়ের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান, প্রভাষক অর্থনীতি, ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। আজ আমরা রয়েছি লেকচার 8-এ। তোমরা যে বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছ, এই বিষয়বস্তুগুলো আমরা মূলত নিয়েছি আমাদের পিএসসির সিলেবাসের দ্বিতীয় অংশ পার্ট 2 থেকে। যে বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব, প্রথমে রয়েছে চেঞ্জিং স্ট্রাকচার অফ বাংলাদেশ এগ্রিকালচার, রোল অফ ক্রপস, লাইভ স্টকস, ফিশারিজ অ্যান্ড ফরেস্ট্রি। এখানে মূলত আমরা জানি যে গত যে অংশটি ছিল আমাদের পার্ট 2 থেকে, পার্ট 2 এর গত ক্লাসে আমরা যেই পর্যন্ত পড়েছিলাম সেটি ছিল চেঞ্জিং স্ট্রাকচার অফ বাংলাদেশ এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টর। এখন আজকের ক্লাসে আমরা সেখান থেকে দুটি চ্যাপ্টারকে এক করে একটা ক্লাসে আমরা আলোচনার চেষ্টা করছি। এখানে রয়েছে প্রথমেই রয়েছে এগ্রিকালচার, এরপরে আসবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এগ্রিকালচারের আমরা জানি টোটাল 4টি উপখাত রয়েছে। এই 4টি উপখাত এখানে দেখানো হয়েছে। প্রথমটি হচ্ছে ক্রপস, আমরা যেটিকে বাংলায় শস্য এবং শাকসবজি বলি। এরপর রয়েছে লাইভ স্টকস, যেটা প্রাণী সম্পদ। এরপর রয়েছে ফিশারিজ বা মৎস্য সম্পদ, এবং রয়েছে ফরেস্ট্রি বা বনজ সম্পদ। এই 4টা সেক্টরের আলাদা করে কি অবদান রয়েছে আমাদের টোটাল এগ্রিকালচারাল এই চেঞ্জিং স্ট্রাকচারের মধ্যে, আমরা সেই বিষয়গুলো দেখব। তারপর আমরা দেখব এগ্রিকালচারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, যেটিকে আমরা বলছি ল্যান্ড ইউজ প্যাটার্ন, এবং এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি সম্পর্কে কিছু তথ্য, কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব। এরপর রয়েছে রিফর্মস সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই জায়গাতে আমরা কিছু আলোচনা করব। এরপর দুটি অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে চেঞ্জিং স্ট্রাকচার রয়েছে 1972 থেকে 2005 পর্যন্ত। এই সম্পূর্ণ সময়ে লার্জ স্কেলের রোল কেমন ছিল, এই স্মল স্কেলের রোল কেমন ছিল, এবং কটেজ ইন্ডাস্ট্রির রোল কেমন ছিল, এই জায়গাগুলো আমরা দেখব। মূলত ইন্ডাস্ট্রির বিভিন্ন টাইপস থাকলেও মূলত এখানে আমাদের যেহেতু সিলেবাসে তিন ধরনের ইন্ডাস্ট্রিকে ফোকাস করা হয়েছে, যেমন লার্জ স্কেল কেমন, স্মল স্কেলের কন্ট্রিবিউশন কেমন, এবং কটেজ ইন্ডাস্ট্রি বা কুটির শিল্পের অংশটি কেমন, সেই বিষয় নিয়ে আমরা জানবো। তারপরে আমরা জানার চেষ্টা করব ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ, রোল অফ এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ধরনের শিল্প সম্পর্কে আমরা জানবো, যে বিষয়গুলো কম বেশি আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তবে আজকের ক্লাসটি একটু ভিন্নভাবে আমরা যদি মনোযোগ দিই তাহলে নতুন কিছু আমরা জানার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রত্যেকটি ক্লাসের মতোই আমরা গুরুত্বপূর্ণ টপিকসগুলো আলোচনা করব, সেই সাথে আমাদের কিছু কোশ্চেন প্যাটার্ন থাকবে, এবং থাকবে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস হিসেবে আমরা কোন কোন বিষয়গুলো পড়তে পারি। তবে আজকের কোশ্চেনগুলো আমরা একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করব। প্রত্যেকটি অংশ থেকে আমরা প্রশ্ন বের করার চেষ্টা করব। আশা করি খুব মনোযোগ দিয়ে তোমরা ক্লাস করলে সেগুলো ধরতে পারবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জিং স্ট্রাকচার অফ বাংলাদেশ এগ্রিকালচার 1972 থেকে 2005 পর্যন্ত। এই সময়টাতে 1970 সালের শুরুর দিকে বা 1970 সালের আগে, মুক্তিযুদ্ধের পরে বা আগে, ওই সময়টাতে 1970-এর দশকে আমাদের যেটা ছিল মূলত আমাদের এগ্রিকালচারাল সেক্টরটা ছিল হচ্ছে রিকভারি। তখন ছিল প্রধান চ্যালেঞ্জ, প্রধান কাজই ছিল যে আমরা যেন আমাদের এগ্রিকালচারাল সেক্টরটাকে পাকিস্তান আমল থেকে বাংলাদেশ আমলে নিয়ে আসার মাঝখানের এই 1971 সালের এই এক বছরের সময়ে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জায়গাটা থেকে কিভাবে রিকভার করা যায়, এটা ছিল প্রধানত টার্গেট। সেখানে আমাদের একটি জুট লিগেসি ছিল, এবং ছিল রেইন ফেড রাইস। মূলত জুট এবং রাইস এই দুটো ছিল তখন প্রধান ফসল, এবং এই দুইটা ফসলকে কিভাবে আগের জায়গা থেকে পরবর্তী জায়গাতে আরেকটু বেটার পজিশনে নেওয়া যায়, এই ছিল তখনকার সরকারের চ্যালেঞ্জ। এরপর রয়েছে যে লেট 1970s থেকে 1980 পর্যন্ত, যে 1971 সালের 1975-74 পরবর্তী যে সময়টাতে, এখান থেকে শুরু করে 1980 পর্যন্ত এই জায়গাটাতে ছিল, এই জায়গাটা সময়টাকে বলা হয় মূলত গ্রিন রেভলিউশন টেক অফ। অর্থাৎ
এখান থেকে বাংলাদেশ রিকভার করে যাওয়া শুরু করেছে। এই জায়গাটাকে বলা হচ্ছে গ্রিন রেভলিউশন, বাংলাদেশে সবুজ বিপ্লব ঘটেছে। আর এই সবুজ বিপ্লবের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রয়েছে। একটা হচ্ছে ইরিগেশন এক্সপানশন, আমরা যেটিকে বলছি যে সেচভুক্ত এলাকা এর আগে যতটুকু ছিল ওই সেচভুক্ত এলাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছিল ওই সময়ে, আর বৃদ্ধি পাওয়ার কারণে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, এবং যার কারণে আমরা ওই সময়টাকে বলতে পারছিলাম গ্রিন রেভলিউশন হিসেবে। এরপর রয়েছে মডার্ন রাইস ভ্যারাইটিস। এই সময় থেকে শুরু হয়েছে যে আধুনিক বা উন্নত জাতের বিভিন্ন ধানের যে উচ্চ ফলনশীল জাত আবিষ্কার হওয়া, এই সময়টা তখন থেকে শুরু হয়েছিল, যাতে আমরা তখনকার এই উন্নত জাতের ধানগুলো আমাদের এই ক্রপ প্রোডাকশনে বা ওভারঅল রাইস প্রোডাকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। এরপর রয়েছে ইনপুট মার্কেট রিফর্মস। এই এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য যে ইনপুটগুলো দরকার, সেই ইনপুটগুলোর জন্য আমরা যদি আরও একটু স্পেসিফিক্যালি বলি, যেমন বীজ রয়েছে, সার রয়েছে, কীটনাশকের ব্যবহার রয়েছে, এই জায়গাগুলোতে এই মার্কেটগুলো তখন রিফর্ম করা শুরু করেছে। আমরা যদি দেখি ইম্প্যাক্ট অফ ক্রপস কেমন ছিল, কোন ধরনের, আমরা জানি যে আমাদের দেশে সময়ের ভিত্তিতে যে ধানগুলো উৎপাদন করা হয় সেগুলো প্রধানত 3 নামে আমরা জানি, যেমন রয়েছে আমন, রয়েছে আউশ এবং রয়েছে বোরো। এই 3 ধরনের নামে আমরা 3টা সিজনের ধান বলে থাকি। আমন হয় গ্রীষ্মকালে, আউশ হয় বর্ষাকালে এবং বোরো হয় শীতকালীন ধান হিসেবে আমরা আমাদের দেশে উৎপাদন হতে দেখি। সেখানে এই বোরো রাইসটাকে আমরা প্রধান বলি এই কারণে যে এই জায়গাটাতে ধানের মধ্যে সবচাইতে বেশি HYV প্রযুক্তি ইমপ্লিমেন্ট করা যায়, সেই ধানটি হচ্ছে মূলত বোরো রাইস। HYV বলতে বোঝানো হচ্ছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস। এই হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস বা বাংলায় যদি আমরা বলি উচ্চ ফলনশীল জাত, এই উচ্চ ফলনশীল জাত সবচাইতে বেশি অ্যাডাপ্ট করে বোরো রাইসের সাথে। এই জন্য এই জায়গাটাতে আমাদের যদি বলি যে রাইস প্রোডাকশনে আমাদের গ্রিন রেভলিউশনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই বোরো। তোমরা জানবে যে আমাদের দেশের ধান গবেষণা কেন্দ্র যেটি রয়েছে BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, যার অফিস রয়েছে গাজীপুরের জয়দেবপুরে, এই বোরো সবচাইতে বেশি উচ্চ ফলনশীল ধানের জাত যতগুলো আবিষ্কার করেছে তার মধ্যে বোরো ধানের জাতের পরিমাণ হচ্ছে সবচাইতে বেশি। এরপর আমরা দেখতে পাচ্ছি হুইট এক্সপান্ডেড শার্পলি, অর্থাৎ গমের উৎপাদন, গম চাষ সেই সময়টাতে বেড়ে গিয়েছিল। এটা হচ্ছে 1970 থেকে 80 এই দশকের কথা বলা হচ্ছে। এই সময়টাতে গমের উৎপাদন বেড়ে গিয়েছিল, আর এটাকে আমরা রবি শস্য হিসেবে জানি। রবি শস্য হিসেবে তখন গমের উৎপাদন বেড়ে গিয়েছিল, যদিও বর্তমানে গমের উৎপাদন আবার কমতে শুরু করেছে। এরপর তখন অন্যতম একটি ফসল ছিল হচ্ছে জুট, কারণ হচ্ছে তখন ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের জুট এবং জুট রিলেটেড যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসগুলো ছিল সেইগুলোর খুব ভালো বাজার ছিল, যার কারণে আমাদের দেশের উৎপাদন এবং বিদেশে রপ্তানির সুযোগ, এই দুটি মিলে জুট একটি সম্ভাবনাময় ফসল ছিল। তার সাথে আরও কিছু ছিল, যেমন পালসেস এবং অয়েল সিডস, তৈল বীজ এবং যে ডাল জাতীয় ফসলগুলো ছিল, এই ফসলগুলো সেই সময় গুরুত্বপূর্ণ জায়গাতে অবস্থান নিয়েছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি 1990 সালের দিকে এসে বোরো বলা হচ্ছে ডমিনেন্স অ্যান্ড ক্রপিং ইন্ডাস্ট্রি। যেটা বলেছি যে বোরোর 2টি কারণে, মূলত এই বোরো জাতের ধান 2টি কারণে এতটা গুরুত্বপূর্ণ হয়েছে। একটি কারণ হচ্ছে ইরিগেশন বলতে আমরা যেটি বলছি যে সেচের কথা। এই সেচ দিয়ে যে উচ্চ ফলনশীল জাতগুলো চাষ করা যায় তার মধ্যে বোরো ছিল অন্যতম। বোরো হচ্ছে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট। এই সময়টাতে বৃষ্টিপাত কম থাকার কারণে কৃষক ধানের চাহিদা অনুসারে, ফসলের চাহিদা অনুসারে তার ইরিগেশনের মাধ্যমে এই বোরো জাতের ধানকে বেশি উৎপাদন করতে সক্ষম হয়। আরেকটি কারণ হচ্ছে আমরা যেটাকে বলেছি HYV, হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস, যে জাতগুলো রয়েছে সেই জাতগুলো অ্যাডাপ্টেশন করার সুযোগ হয়েছিল বোরোর ক্ষেত্রে। এই জন্য বলা হয়েছে বোরো ডমিনেন্স। 1990 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা এই 3টি জাতের মধ্যে বোরো জাতের ধানকে ডমিনেট করতে দেখি আমাদের ওভারঅল ক্রপ প্রোডাকশনের মধ্যে। এখানে সিরিয়াল ডাইনামিক্স বলতে বোঝানো হচ্ছে যে আমরা শস্যের যে 2টি প্রধান শস্য যদি আমরা বলি তাহলে হচ্ছে 1 নম্বরে রাইস, 2 নম্বরে হচ্ছে হুইট বা গম। এরপর বলা হচ্ছে নন সিরিয়ালসের মধ্যে আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্ট রয়েছে, যেমন ভেজিটেবল অ্যান্ড পটেটোস।
যত ধরনের শাকসবজি রয়েছে এবং আলু, এই দুটির উৎপাদনও 1990 সালের পর থেকে বেড়ে যাচ্ছে। এরপর রয়েছে স্পাইসেস অ্যান্ড কন্ডিমেন্টস, মরিচ জাতীয় যে এগুলো রয়েছে সেগুলো আমরা বেশি উৎপাদন হতে দেখছি এই সময় থেকে। এরপর রয়েছে সুগার কেন অর্থাৎ ইক্ষু বা আখের চাষও বেশি হচ্ছে, আরেকটি হচ্ছে তামাক, টোবাকো। এই জায়গাগুলো হচ্ছে নন সিরিয়ালস, এবং আমরা প্রথমে যে দুটো দেখলাম ওই দুটো হচ্ছে সিরিয়াল ডাইনামিক্স। 1998 সালে এসে একটি উল্লেখযোগ্য ঘটনা আমাদেরকে এই এগ্রিকালচারাল প্রোডাকশনে একটা বড় পরিবর্তন এনে দেয়। আর সেই ঘটনাটি হচ্ছে 1998 সালে একটা ডিভাস্টেটিং ফ্লাড আমরা অভিজ্ঞতায় আমাদের হয়েছে। 1998 সালের এই বিশাল বন্যার কারণে আমাদের আমন্ড রাইস যেটা ছিল সেই সময় মাঠে, সেই আমন্ড রাইস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের যে পরবর্তীতে ইরিগেশনের যে নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্কটি ইনক্রিজিংলি রিবাস্ট করে। এরপর হচ্ছে যার কারণে আমাদের এই রিবাউন্ড ভায়া বোরো এই জায়গাতে আমাদের এই পরিবর্তনটা আনতে হয় আমনের পরিবর্তে বোরো মৌসুম দিয়ে, যেটা তার পরবর্তীতে ড্রাই সিজনে এসে যখন এই বোরো চাষটি করা হচ্ছে শীতের সিজনে এসে তখন এইটার মধ্যে এই পরিবর্তন বা এই শিফট আনা সম্ভব হয়। তো এই হচ্ছে 1998 সালের ফ্লাড অ্যান্ড রেজিলিয়েন্স। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা আমাদের, যেটি আমরা ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে বা এগ্রিকালচারাল প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ওভারঅল অভিজ্ঞতায় এসেছে। এরপর আমরা যদি দেখি যে 2000 পর থেকে 2005 সাল পর্যন্ত এই সময়টাতে আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশনের মধ্যে বা ক্রপ প্রোডাকশনের মধ্যে আমরা দেখেছি একটি কনসলিডেশন অ্যান্ড ডাইভার্সিফিকেশন, যে এই জায়গাতে কোন কোন জায়গাতে আমরা সমন্বিত হতে দেখছি এবং কোন কোন জায়গাতে আমরা বৈচিত্র্য দেখতে পাচ্ছি। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফুড গ্রেইন সেলফ রিলিয়েন্স থ্রু বোরো রাইস। এই জায়গাতে আমরা যেটিকে বলছি যে আমাদের খাদ্য নিরাপত্তার যে জায়গাটি আমাদের তৈরি হয়েছে সেটি হয়েছে মূলত বোরো রাইস প্রোডাকশনের মধ্য দিয়ে। কারণ আমরা দুটি কারণ বলেছি, একটি হচ্ছে HYV প্রোডাকশন, আরেকটা হচ্ছে ইরিগেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এই সিজনের ধান চাষ যেটি। এরপর হচ্ছে সিলেক্টিভ থ্রেড অফ ট্র্যাডিশনাল ক্রপ ক্যাশ ক্রপস, এর মধ্যে রয়েছে জুট অ্যান্ড হুইট লস্ট শেয়ার। এরপর রয়েছে পালসেস অ্যান্ড অয়েল সিড ফেস land competition but showed productivity focused niches in the via improves variety and better management on lighter soils। এখানে বোঝানো হচ্ছে যে ট্র্যাডিশনাল ক্যাশ ক্রপস আরও যেগুলো রয়েছে আমরা যেগুলোকে অর্থকরী ফসল বলছি, এই অর্থকরী ফসলগুলোর মধ্যে আমাদের যে রিট্রিটমেন্ট ছিল সেই রিট্রিটমেন্টের মধ্যে আমাদের সিলেক্টিভ এই ফসলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেটি আমরা 2000 সালের থেকে 2005 সাল পর্যন্ত এই সময়টাতে আমরা এই পরিবর্তনটি লক্ষ্য করেছি। এরপর রয়েছে মার্কেট লিড হর্টিকালচার গ্রোথ। এখানে আমরা বাজারকে কেন্দ্র করে আমরা হর্টিকালচারের কিছু গ্রোথ দেখেছি, যে জায়গাগুলোতে আমরা যা উৎপাদন করছি সেগুলো ফুড গ্রেইন বা সিরিয়াল ক্রপস বা আমরা ক্যাশ ক্রপস বলতে পারছি না, সেগুলো হচ্ছে 1 নম্বরে ভেজিটেবলস, বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষেত্রে একটি তথ্য গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশে সবজি উৎপাদনে আমরা যদি বলি, সবজি উৎপাদন এবং বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্বে 20তম। এটি একটি গুরুত্বপূর্ণ একটি জায়গাতে বাংলাদেশের মতো এত আয়তনে ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও আমরা সবজি উৎপাদনে এতটাই এগিয়ে যাচ্ছি যে তোমরা জানলে অবাক হবে যে বর্তমান সময়গুলোতে আমরা এই আমাদের এগ্রিকালচারাল ভেজিটেবলস আমরা বিদেশে রপ্তানি করা শুরু করেছি। তার মধ্যে রয়েছে পটেটোজ এবং রয়েছে ফ্রুটস যেগুলো আমরা বেশি উৎপাদন করে থাকি, যেমন রয়েছে আম, কলা এবং আনারস। এই তিনটি ফুড আমরা বেশি উৎপাদন করি এবং বাণিজ্যিক ভিত্তিতে আমরা উৎপাদন করি। এবং আমাদের কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো এই 3 ধরনের ফসল উৎপাদনের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন হচ্ছে মুন্সিগঞ্জ বা বরিশাল এই অঞ্চলে রয়েছে ব্যানানা, এরপর রয়েছে মধুপুর টাঙ্গাইলের অঞ্চলে পাইনঅ্যাপেল, এবং রয়েছে আমরা দক্ষিণবঙ্গে যদি দেখি আমরা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী এই জায়গাতে ম্যাঙ্গোর প্রোডাকশন আমরা বেশি হতে দেখি। এরপর রয়েছে ড্রাইভেন বাই আরবানাইজেশন। এই জায়গাগুলোতে আমরা এই পরিবর্তনগুলো দেখি, যদিও আমরা আরবানাইজেশনের কারণে, ডায়েট ডাইভার্সিফিকেশনের কারণে এবং শর্টেজ অফ পটেটোজের কারণে, সিজনাল প্রাইস অপরচুনিটিসের কারণে আমাদের এই হর্টিকালচারাল প্রোডাক্টগুলো মার্কেট লিড হয়ে যাচ্ছে।
আর এর পেছনে যে ভূমিকা, এই পরিবর্তনের পেছনে যে বিষয়গুলো ভূমিকা রাখছে, যে বিষয়গুলো চালকের ভূমিকা পালন করছে, এক নম্বরে হচ্ছে টেকনোলজি। আমরা মডার্ন রাইস ভ্যারাইটিসের মধ্যে আমরা যে পরিবর্তনটা আনতে পারছি, সেই পরিবর্তনগুলো আমরা একই সাথে শুধু রাইসের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের অন্যান্য যে হর্টিকালচারাল প্রোডাক্টগুলো রয়েছে, যেগুলোর কথা বললাম, বিভিন্ন ফলমূল এবং শাকসবজি, সেই জায়গাগুলোতেও আমাদের এই টেকনোলজির ব্যবহারটা ছড়িয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ওয়াটার কন্ট্রোল। আমরা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ধরনের আমাদের ইরিগেশন ম্যানেজমেন্ট দরকার, যে ধরনের আমাদের ডাইভার্সিফিকেশন দরকার, সেই জায়গাগুলোতে আমরা একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হচ্ছি। এরপর হচ্ছে ইনপুট অ্যাক্সেস অ্যান্ড মেকানাইজেশন। বলা হচ্ছে যে এই ধরনের প্রোডাকশনগুলোর জন্য যে ধরনের ইনপুটগুলো দরকার, সেই ইনপুটগুলোকে আমরা দিন দিন আমাদের উপযোগী করে নিতে পারছি। আমরা আস্তে আস্তে আমরা এগুলোকে বুঝতে পারছি যে কিভাবে আমাদের ফার্টিলাইজার আমরা ইউজ করব, কিভাবে আমাদের ইনসেকটিসাইডস আমরা ইউজ করব, এবং কিভাবে আমরা আমাদের এই যে সিডের ব্যাপারটি রয়েছে, বীজের ব্যাপারটি রয়েছে, সেটিকে আমরা কিভাবে আরও উন্নত করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে নিউক্লিয়ার টেকনোলজি, এবং রয়েছে আমাদের বায়োটেকনোলজি, এরপর রয়েছে যেমন যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো আমরা যখন এগ্রিকালচারের সাথে অ্যাডাপ্ট করতে পারছি, তখনই আমাদের এই ইনপুট অ্যাক্সেস অ্যান্ড মেকানাইজেশন তৈরি হচ্ছে। এরপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড মার্কেট ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই টোটাল একজন রুরাল লেভেল থেকে একজন কৃষকের উৎপাদিত দ্রব্য একদম একজন কাস্টমারের কাছে, সর্বশেষ কাস্টমারের কাছে পৌঁছা পর্যন্ত যে ওভারঅল মার্কেট মেকানিজমটা কাজ করে, এই মেকানিজমের মধ্যে সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ওয়ার্ক করছে, এই জায়গাটাতে আমাদের একটা বড় ধরনের পরিবর্তন আসার কারণে আমরা এই এগ্রিকালচারাল প্রোডাকশনে এই ভূমিকাটা রাখতে পারছি। আরেকটি হচ্ছে পলিসি এনভায়রনমেন্ট। আমাদের যে সরকারগুলো আমরা এর মধ্যে পেয়েছি, এই সরকারগুলো মোটামুটি সবাই কৃষিতে এতটাই এমফাসাইজ করেছে, কৃষিতে তাদের এই এমফাসাইজ করার কারণে আমরা ফুড সিকিউরিটিটা এনশিওর করতে পারছি। তো এই জায়গা পর্যন্ত আমরা যে এগুলো দেখলাম, এখানে যদি আমরা একটু কোশ্চেন প্যাটার্ন নিয়ে ভাবি যে আমরা আসলে এখান থেকে আমরা কোন কোন ধরনের প্রশ্ন পাচ্ছি। তো প্রথমে আমরা এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে হুইচ ফ্যাক্টর ক্যান নট বি এ ড্রাইভার অফ এগ্রিকালচারাল প্রোডাকশন বা গ্রিন রেভলিউশনের জন্য কোন বিষয়টি কে আমরা আমাদের এই পরিবর্তনের চালিকা শক্তি বলতে পারি না, সেই ক্ষেত্রে অপশন দেওয়া রইল টেকনোলজি, ওয়াটার কন্ট্রোল, আরও রইল মেকানাইজেশন, ইনপুট অ্যাক্সেস অ্যান্ড মেকানাইজেশন, এবং দেওয়া রইল যেমন আমরা যদি বলি যে input use of multivariation in the products। তো এই ক্ষেত্রে আমরা এই জায়গাগুলো মনে রাখবো, এই পয়েন্টগুলো দিয়ে আমরা এইভাবে প্রশ্ন তৈরি করতে পারি। এছাড়াও আরও কিছু আমরা যদি কনক্রিট তথ্যের ভিত্তিতে প্রশ্ন তৈরি করি, যেমন আমরা বলতে পারি যে ধান উৎপাদনে বাংলাদেশের বর্তমান অবস্থান চতুর্থ, এরপর রয়েছে যে ধান উৎপাদনে এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত, বাংলাদেশের অবস্থান কত, এই জায়গাগুলোতে আমরা যে পরিবর্তনগুলো, আপডেট তথ্যগুলো আমরা পাবো, সেই তথ্যগুলোর ভিত্তিতেও প্রশ্ন হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখব যে আমাদের প্রাণী সম্পদ বলতে আমরা আসলে যেটিকে বুঝি, সে প্রাণী সম্পদ বলতে এখানে বোঝানো হচ্ছে যে সম্পদগুলো আমাদেরকে প্রাণীজ আমিষের উৎস অভাব পূরণ করে, এবং যে জায়গাগুলো থেকে আমরা একই সাথে খাবারের অভাবের পাশাপাশি পরিবহনের অভাব, একই সাথে আমরা বিভিন্ন ধরনের শিল্পদ্রব্যের উপাদান, এই বিভিন্নভাবে আমরা লাইভ স্টক থেকে সাপোর্টগুলো নিয়ে আসছি। তো লাইভ স্টকের এই জায়গাটাতে আমরা যদি আরও উদাহরণ দিয়ে বলি, যেমন রয়েছে আমাদের গরু, রয়েছে ছাগল, রয়েছে ভেড়া, এরপর রয়েছে হাঁস, মুরগি, এই যে সামগ্রিক ব্যাপারগুলো, এইগুলো লাইভ স্টকের মধ্যে অন্তর্ভুক্ত। 1970 সালের শুরুর দিকে আমাদের এই অবস্থাটাকে বলা হচ্ছে সাবসিস্টেন্স ওরিয়েন্টেড অ্যান্ড ড্রাফট সেন্টার্ড। 1970 সালে আমাদের লাইভ স্টকের এই জায়গাটাতে আমাদের অবস্থান খুবই দুর্বল অবস্থানে ছিল। যেমন এক নম্বরে রয়েছে ক্যাটল প্রোডাকশনে আমাদের তখন খুবই প্রাইমারিলি ভ্যালুড অ্যান্ড ড্রাফট পাওয়ার ইন প্লোয়িং অ্যান্ড ট্রান্সপোর্টেশন। আমাদের তখন অন্যতম একটা ক্যাটল ইউজের বা ক্যাটল প্রোডাকশনের একটা অন্যতম উদ্দেশ্য ছিল ট্রান্সপোর্টেশন। তোমরা জানবে যে বাংলাদেশে তখনকার যে রাস্তাঘাটের যে অবস্থা ছিল এবং যাতায়াত ব্যবস্থার এই অবস্থার কারণে তখনকার সময়ের গরুর গাড়ি, মহিষের গাড়ি, এইগুলোকে ট্রান্সপোর্টেশন হিসেবে তখন বেশি ব্যবহার করা হতো। এরপর হচ্ছে আমরা 1970-এর দশকে যদি চিন্তা করি যে পোলট্রির
অবস্থাটা তখন ছিল দেশি মুরগির ব্যবহার এবং দেশি হাঁসের উৎপাদনে তখন শুধুমাত্র ছিল। পরবর্তীতে এগুলোর মধ্যে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস ব্যবহার করার কারণে এগুলোকে আমরা আরও বেশি পরিমাণে উৎপাদন করতে পারছি। এরপর তখন ছিল হচ্ছে গডস অ্যান্ড শিপস, ছাগল এবং ভেড়ার উৎপাদন ছিল মূলত মাংসের যে অভাব পূরণ করার জন্য। এই দুটি প্রাণী আমাদেরকে তখন সে সময় খুব বড় ভূমিকা রেখেছিল এবং ভেটেরিনারি অ্যান্ড এক্সটেনশন সার্ভিস তখন সে সময় খুবই দুর্বল ছিল, যার কারণে আমাদের লাইভ স্টকে ওভারঅল ইমপ্রুভমেন্টটা তখন সেভাবে সম্ভব হয়নি। 1980 সালের দিকে এসে আমরা যেটা পাচ্ছি যে এই সময়টাতে এসে আমরা রাইজিং ডিমান্ড অ্যান্ড গ্রাজুয়াল মডার্নাইজেশন আমরা পাচ্ছি। 1980 সালের পর থেকে আমাদের এই পোলট্রি সেক্টরটা তখন শুরু হয়েছে। তখন আমাদের এই মুরগিকে বাণিজ্যিকভাবে উৎপাদন করার যে প্রচেষ্টা এটি শুরু হয়েছে 1980 সালের দিকে। এখান থেকে আমরা একটা প্রশ্ন এইভাবে চিন্তা করতে পারি যে পোলট্রি সেক্টর কখন থেকে কমার্শিয়ালি প্রোডাকশন হওয়া শুরু করে, তখন আমাদের উত্তর দিতে হবে 1980-র দশক থেকে। এরপর হতে পারে যে তখন থেকে আমরা একই সাথে মুরগির মাংস, মুরগির ডিম এগুলো আমরা যেমন পাচ্ছি, এটা একটা বড় ধরনের পরিবর্তন ওই 1980 সালের দিক থেকে। সেখান থেকে আমরা আরেকটি ডেভেলপমেন্ট পাই হচ্ছে ডেইরি সেক্টরে। তো ডেইরি সেক্টরের এই ডেভেলপমেন্ট থেকে আমরা পাচ্ছি মূলত আমরা দুধ উৎপাদনের জন্য বা দুধ থেকে বিভিন্ন যে দ্রব্যগুলো আমরা তৈরি করতে পারছি বা আমরা বিদেশে রপ্তানির যোগ্য যে দ্রব্যগুলো তৈরি করতে পারছি, তার জন্য এই ডেইরি ডেভেলপমেন্টটা সেই সময় খুব দরকার ছিল। এরপর হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভস। সেই সময় থেকে 1980-র দশক থেকে যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, সরকারের টার্গেট ছিল যে আমরা যেন এই লাইভ স্টকে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারি। সেই জন্য মানুষের মতো গরু, ছাগল, হাঁস, মুরগি এদেরকেও বিভিন্ন ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে আনা শুরু হয়েছিল। এবং শুধু তাই না, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের যে ব্যাপারটি রয়েছে সেটিও আস্তে আস্তে আমাদের এই লাইভ স্টকের এই সাবসেক্টরের সাথে দিন দিন অ্যাডাপ্টেশন হওয়া শুরু করে। এর মধ্য দিয়ে আমরা যেটা পাচ্ছি যে এর ব্যাপক একটা পরিবর্তন আসে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, বিশেষ করে রুরাল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। এই লাইভ স্টকের যে লাইভ স্টকের যে কমার্শিয়াল প্রোডাকশন, এই টার্গেট মূলত আমাদের এমপ্লয়মেন্টকে ইনক্রিজিংলি সাপোর্ট করে। তো এই জায়গাতে আমরা 1990 সালের দিকে এসে এর গ্রোথটাকে আমরা আরও বেশি পাই। বলা হয় এরকম যে 4টা সাবসেক্টর রয়েছে আমাদের টোটাল এগ্রিকালচারের মধ্যে। একটা তো আমরা জানলাম, যেটিকে আমরা বলেছি ক্রপ। এরপর রয়েছে আমরা যে আলোচনায় আসি এটি হচ্ছে লাইভ স্টক। এরপরে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে ফিশারিজ। এরপর ধারাবাহিকভাবে আমাদের আসবে হচ্ছে ফরেস্ট্রি। এই 4টির মধ্যে যদি বলা হয় যে কোন সাবসেক্টরটি গ্রাজুয়ালি এবং পজিটিভলি ইনক্রিজ করছে, তাহলে উত্তর হবে লাইভ স্টক। আরেকটি প্রশ্নের ব্যাপারে ধারণা দিলাম। এরপর রয়েছে ডেইরি এক্সপানশন। ডেইরি এক্সপানশনের যে জায়গাটি আমরা বললাম যে 1990 সালের দিকে এসে, যেটি 1980 সালে শুরু হয়েছে, এই ডেইরি প্রোডাকশনটাকে মিল্ক প্রোডাকশনের জন্য, মিট প্রোডাকশনের জন্য এই যে পরিবর্তনটা শুরু হয়েছে 1980 থেকে, সেটি আরও পরবর্তীতে এসে এক্সপান্ড করে 1990। এবং পোলট্রি রেভলিউশনের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে 1980 সালের থেকে এই পোলট্রি সেক্টরে ভ্যাকসিনেশন প্রোগ্রাম বা বিভিন্ন ভেটেরিনারি প্রোডাক্টসগুলো যেভাবে পোলট্রি সেক্টর এবং ডেইরি সেক্টরকে সাপোর্ট করা শুরু করে, সেটিকে 1990 সালে এসে বলা হচ্ছে একদম পোলট্রি রেভলিউশন। ব্যাপক একটা পরিবর্তন আনতে সক্ষম হয়। এরপরে মিট প্রোডাকশনের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আমরা এখানে এসে পাই যে গট রেয়ারিং এক্সপান্ডেড। এই সময়ে এসে আমাদের দেশে ছাগল উৎপাদনে আরও বড় ধরনের পরিবর্তন আসে। এখানে একটা তথ্য মনে রাখা জরুরি যে ছাগল উৎপাদনে আমরা সবচাইতে ভালো অবস্থানে রয়েছি। ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 4র্থ। মনে রাখবে, ছাগলের দুধ বা ছাগলের মাংস উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 4র্থ। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জাত হচ্ছে ব্ল্যাক। বাংলাদেশের এই যে ব্ল্যাক ছাগল রয়েছে, এই ছাগল হচ্ছে বিশ্বে উচ্চ ফলনশীল ছাগলগুলোর মধ্যে অন্যতম, যার কারণে এটি মিট প্রোডাকশনে একটি বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হয়। এরপরে আমরা এই লাইভ স্টকের ক্ষেত্রে আরেকটি বড় ইমপ্রুভমেন্ট পাই হচ্ছে উইমেন্স এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে। আমরা জানি যে গ্রামীণ পর্যায়ে যেসব মহিলারা বসবাস করে বা করতো, সেই সময়ে তাদের ইনকামের কোনো সোর্স ছিল না।
তারা তাদের ইনকাম বলতে যদি নিজেরা চাইতো বা যারা স্বামী পরিত্যক্তা বা বিধবা মহিলা ছিল তাদের যে জীবন ধারণের জন্য যে অবলম্বনটুকু দরকার ছিল সেই জায়গাতে এনজিও এবং ব্র্যাক বা গ্রামীণ ব্যাংক এই জায়গাগুলো থেকে এসে এই এনজিওগুলো তাদেরকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই লাইভ স্টক রেয়ার করার জন্য বা লাইভ স্টক প্রোডাকশনের জন্য তাদেরকে প্রমোট করতো, আর এতে করে তারা উৎসাহিত হয়ে এই জায়গাটাতে নিজেদের এম্পাওয়ারমেন্টের পাশাপাশি লাইভ স্টকে একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। আমরা যদি দেখি যে 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত এই জায়গাটাতে কনসলিডেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন হয়েছে আমাদের টোটাল লাইভ স্টক সেক্টরে। এটাকে আমরা বলছি যে এবারে আমরা যে 80 সাল থেকে শুরু হওয়া যেটা মানে 2000 সাল এসে অর্থাৎ 20 বছরে এটা একটা পরিপক্ক রূপ ধারণ করেছে, যেটিকে আমরা বলছি কমার্শিয়াল পোল্ট্রি বুম। এই জায়গাটাতে এসে একটা ব্যাপক পরিবর্তন আনার সক্ষম হয়েছে, যেটা এর আগ পর্যন্ত 1980-তে যেটা প্রোডাকশনে একটা বড় পরিবর্তন এনেছে, 1990-এ এসে যেটা প্রোডাকশনের পর এটা কমার্শিয়ালি আসা শুরু করেছে, তারপর 2000 থেকে 2005 সালের মধ্যে এসে এটা কমার্শিয়ালি একেবারে ফ্লারিশ করে গেছে। আমাদের টোটাল ফুড সিকিউরিটিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে পোল্ট্রি সেক্টর। এরপর হচ্ছে ডেইরি সেক্টর আরও শক্তিশালী হয়েছে, আমরা এখানে এসে পেয়েছি। যেমন আমরা যদি বলি যে ডেইরি সেক্টরের পাশাপাশি এই জায়গাতে কাউ ফেটেনিং এর যে ব্যাপারটি রয়েছে সেটি কুরবানির ঈদকে কেন্দ্র করে এই সময়ে কুরবানি ঈদে যাতে একটু গরু মোটা তাজাকরণ করে এই গরুটাকে বিক্রি করে একটা ফ্যামিলি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে, এই জায়গাগুলোতে এসে এই পরিবর্তনটি হওয়া সক্ষম হয়। যেমন এখানে এটাকে বলা হয়েছে কেটল ফেটেনিং হিসেবে। এছাড়াও ছাগল এবং ভেড়া উৎপাদনের পরিমাণও বেড়েছে এবং টোটালি কন্ট্রিবিউটিং অন আওয়ার ন্যাশনাল ইনকাম বা জিডিপি। এই জিডিপিতে লাইভ স্টক সেক্টর ব্যাপকভাবে কন্ট্রিবিউট করা শুরু করেছে। বলা হয়েছে যে ওই সময়টাতে 2000 থেকে 2005 সালের মধ্যে টোটাল জিডিপিতে আমাদের টোটাল যে 4টা সেক্টর রয়েছে বেশি পরিমাণে ক্রপ প্রোডাকশনের ভূমিকা রাখলেও এখানে লাইভ স্টকের যে ইমার্জিং কন্ট্রিবিউশনটি ছিল সেটি ছিল একেবারে আউটস্ট্যান্ডিং পর্যায়ের। আর এই চেঞ্জের পেছনে যে ভূমিকাগুলো রেখেছে সেটি হচ্ছে রাইজিং আরবান ডিমান্ড। আমরা যেটাকে বলছি যে শহরাঞ্চলে যারা বসবাস করেছে, শহরাঞ্চলে যখন বসবাস হওয়া শুরু করেছে এই জায়গা থেকে একটা বড় ধরনের ডিমান্ড তৈরি হচ্ছে একই সাথে দুধের, মাংসের এবং ডিমের। আর এই ডিমান্ড পূরণ করার জন্য যারা রুরাল লেভেলে ছিল তারা এই লাইভ স্টকটাকে একটা কমার্শিয়াল জায়গাতে নিয়ে গিয়েছে, যার কারণে একই সাথে আমরা যেমন আমাদের ডিমান্ড ফুলফিল করতে পারছি তেমনি আমাদের একই সাথে আরবান রুরালের মধ্যে একটা যোগাযোগের মাধ্যমে উভয় সেক্টর ডেভেলপ করা শুরু করেছে। এনজিও অ্যান্ড কোঅপারেটিভ ইন্টারভেনশন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কি ড্রাইভার হিসেবে ভূমিকা পালন করেছে। আমরা যেটা বলেছি যে এনজিওগুলো মাইক্রো ক্রেডিট প্রোগ্রামসের মাধ্যমে গ্রামে মহিলাদেরকে, গ্রামের মানুষদেরকে তারা এই লাইভ স্টক প্রোডাকশনের ব্যাপারে উৎসাহিত করেছে, যেটির বর্তমান ফলাফল হিসেবে আমরা এখন এই টোটাল রেভলিউশনটা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে এখানে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা যেটি বলেছি যে আমরা গরু মোটা তাজাকরণ আমরা যদি বলি যে দেশি মুরগি থেকে ব্রয়লার মুরগি বা যে ব্রয়লার জাতীয় মুরগিগুলো রয়েছে সেইগুলোতে আমাদের পরিবর্তন আনা সম্ভব হয়েছে। সবগুলো জায়গাতে এই টেকনোলজির ইমপ্রুভমেন্ট একটি গুরুত্বপূর্ণ ড্রাইভার্স হিসেবে ভূমিকা রাখছে। এরপর হচ্ছে উইমেন্স পার্টিসিপেশন। আমাদের যেহেতু অর্ধেকেরও বেশি মানুষ বর্তমানে দেশের মধ্যে যারা অবস্থানরত রয়েছে তাদের মধ্যে মহিলাই বেশি, তো এই বিপুল সংখ্যক মহিলারা যদি কোনো প্রোডাকশনে না থেকে তারা শুধু যদি আমাদেরকে হাউসওয়াইফ হিসেবে বা আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভূমিকা রাখে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। এই জায়গাটাতে উইমেনরা তাদের নিজস্ব অবস্থানে থেকে যদি তাদের পার্টিসিপেশন অন প্রোডাকশন বাড়াইতে পারে তাহলে একটা বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হবে পভার্টি এলিভিয়েশনের ক্ষেত্রে। আর এই পভার্টি এলিভিয়েশনের জন্য বা পভার্টি রিডাকশনের জন্য আমাদের এই লাইভ স্টক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট বা উইমেন্স পার্টিসিপেশন বৃদ্ধির মাধ্যমে। এরপর হচ্ছে মার্কেট লিঙ্কেজ। মার্কেটের সাথে একটা লিঙ্কেজ তৈরি হচ্ছে, যেটা বলা হয়েছে যে আরবান ডিমান্ড ফুলফিল করার জন্য রুরাল প্রোডাকশন, এই জায়গাতে আরবান এবং রুরালের একটা গুরুত্বপূর্ণ লিঙ্কেজ তৈরি হয়েছে, যার মধ্য দিয়ে মূলত আমাদের এই লাইভ স্টক সেক্টর এতটা উন্নত হয়েছে।
তো লাইভ স্টকের এই জায়গাতে আমরা যদি কিছু তথ্য লক্ষ্য করি, যে লাইভ স্টকের এই জায়গাতে আমাদের কোন ধরনের অ্যানিমেলসগুলো প্রোডাকশনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কততম, এখান থেকে বিভিন্ন ধরনের কনক্রিট ইনফরমেশনের বেসিসে যে তথ্যগুলো আসবে সেইগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে এখান থেকে আসা প্রশ্নগুলো সহজে তোমরা উত্তর করতে পারবে। আর ওভারঅল যে পরিবর্তনটা দেখতে বলা হয়েছে সিলেবাসে, যে 1972 থেকে 2005 সাল পর্যন্ত আমরা বিভিন্ন ডিকেইডে লক্ষ্য করলাম কখন কোন সময়ে কিভাবে পরিবর্তনগুলো হচ্ছে। আমরা যদি দেখি এগ্রিকালচারাল সেক্টরের তৃতীয় যে সাব সেক্টরটি বলেছি ফিশারিজ বা মৎস্য সম্পদ, তো মৎস্য সম্পদের এই জায়গাটাতে আমাদের 1970 সাল বা 70-এর দশকে আমাদের এটি ছিল মূলত ওপেন ওয়াটার ডিপেন্ডেন্স। আমাদের এই জায়গাটাই শুধুমাত্র আমাদের ভরসা করতে হয়েছে, আমরা শুধুমাত্র নির্ভরশীল ছিলাম আমাদের যে ওপেন ওয়াটার রয়েছে, মুক্ত জলাশয় রয়েছে। মুক্ত জলাশয় বলতে এখানে বোঝানো হচ্ছে সমুদ্র, বোঝানো হচ্ছে নদী, মুক্ত জলাশয় বলতে বোঝানো হচ্ছে খাল, এরপর আমাদের দেশে হাওর রয়েছে, বিল রয়েছে। এই জায়গাগুলোতে আমাদের যে মুক্ত জলাশয় রয়েছে সেখানে ন্যাচারালি যে ফিশ প্রোডাকশন হচ্ছিল সেইটা নির্ভর ছিল 1970 সালে। পরবর্তীতে ফিশারিজ ওয়াজ লার্জলি ডিপেন্ডেন্ট ক্যাপচার ফিশিং ইন রিভার, ফুড প্লেইনস অ্যান্ড হাওর্স অ্যান্ড বিলস। এই জায়গাগুলোতে আমাদের নির্ভর করতে হয়েছে। আমরা জানি ফিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের ফুডের একটি অংশ। এটিকে আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। তার কারণ হচ্ছে আমরা যে ধরনের প্রাণীজ আমিষ পাচ্ছি তার 60% আসে এই ফিশ থেকে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা যে প্রাণীজ আমিষের কত শতাংশ আমাদের ফিশারিজ থেকে আমরা পাচ্ছি। এক্ষেত্রে এই তথ্যটি মনে রাখা দরকার। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখি, তো ওভারঅল 60% যদি আমরা মনে রাখি তাহলে আমরা এর কাছাকাছি অপশনগুলোকেই আমরা চুজ করব সঠিক উত্তর হিসেবে। পরবর্তীতে বাংলাদেশে ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ার কারণে আমাদের রুরাল যে পোর হাউসহোল্ডস রয়েছে তাদের ইকোনমিক এস্টাবলিশমেন্টের জন্য এবং ওপেন ফিশ স্পাইসিস যেমন হিলসা রয়েছে, রুহি, কাতলা, এই জায়গাগুলোতে এই দ্রব্যগুলো এই জাতীয় মাছগুলোর বেশি উৎপাদনের কারণে, এরা ডোমিনেট করার কারণে আমাদের এই ফিশারিজ সেক্টরটাকে আমরা আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারছি। এর পরবর্তীতে এসে 1980 সালের দিক থেকে শুরু হয়েছে মূলত আকুয়া কালচারের শুরু। এটাকে বলা হচ্ছে 1980 সালে এসে আমরা পাচ্ছি আকুয়া কালচারটা শুরু হয়েছে এবং শ্রাম্প এক্সপানশন হয়েছে। আমরা চিংড়ি চাষটাকে বেশি হতে দেখেছি 1980 সালের পরে এসে। যদিও চিংড়িকে আমরা সরাসরি মাছ বলতে পারি না, কিন্তু এটি ফিশারির একটি অংশ। এখানে আমরা ফ্রেশ ওয়াটার আকুয়া কালচার গ্রোথ আমরা দেখতে পেয়েছি এই জায়গাতে 1980 সালের দিকে এসে, যে ফার্মাররা তাদের অ্যাডাপ্টেশন এনজিওর কাছ থেকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তারা এই মাছ চাষ বাণিজ্যিকভাবে শুরু করে 1980 সালের দিক থেকে। এরপর আমরা উপকূলীয় জেলাগুলোতে যেমন রয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, বরগুনা, এই জায়গাগুলোতে আমরা চিংড়ি চাষ শুরু হতে দেখেছি। যেমন এখানে বলা হয়েছে খুলনা, সাতক্ষীরা, কক্সবাজার, এই জায়গাগুলোতে চিংড়ি চাষ বাণিজ্যিকভাবে শুরু হয় 1980-র দশক থেকে। এরপর ইনস্টিটিউশনাল সাপোর্ট পাওয়া শুরু করে। তখন যে সরকার ছিল সেই সরকার বিভিন্নভাবে এই জায়গাগুলোতে আমাদের প্রোডাকশন ম্যানেজমেন্ট আরও উন্নত করার জন্য ইনস্টিটিউশনালি তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করে। এরপর হচ্ছে আমরা এমপ্লয়মেন্ট দেখেছি, যে এই ফিশারিজে আমাদের এমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে। যে বলা হয় এরকম যে প্রায় 2 কোটি আমাদের টোটাল এমপ্লয়মেন্টের মধ্যে 2 কোটিরও বেশি অংশ আমাদের এই ফিশারিজ সেক্টরে কর্মরত রয়েছে এখনও। কাজেই এটি আমাদের এমপ্লয়মেন্টের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এরপর হচ্ছে 1990 সালে এসে আমরা এই র্যাপিড কমার্শিয়ালাইজেশন হতে দেখেছি। এখানে এসে আমাদের এই আকুয়া কালচারটা শুরু হয়েছে পুকুর কেন্দ্রিক। আমাদের এই মাছ চাষ শুরু হয়েছে পুকুরে, মাছ চাষ পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ যখন মানুষ এটা শুরু করতে পারলো, তখন মানুষ যখন আরও বেশি হাই ইয়েল্ডিং ভ্যারাইটিসের বিভিন্ন জাতের ফিশ যখন তারা তাদের পুকুরে উৎপাদন করা শুরু করলো, তখন এই জায়গাতে একটা র্যাপিড কমার্শিয়ালাইজেশন হয়ে গেল। আমাদের একই সাথে আমরা যেমন ফ্রি ওয়াটারের ডিপেন্ডেন্স কমে যাওয়া শুরু করলো, তার পাশাপাশি আমরা আমাদের ফুডের ক্ষেত্রে আমাদের ফিশের যে কন্ট্রিবিউশন, ফিশের যে এই নেসেসিটিটাকে আমরা আরও বেশি ফুলফিল করার জন্য উদ্যোগী হতে শুরু করলাম 1990 সালের দিকে এসে। এরপর 1980-র দিকে 80-র দশকে যে চিংড়ি চাষ শুরু হয়েছিল, সেই চিংড়ি চাষটা 1990 সালে এসে
এটা যখন এক্সপোর্ট হওয়া শুরু করলো এবং বিদেশের বাজারে আমাদের এই চিংড়ির চাহিদা যখন বেড়ে গেল, তখন এই জায়গাটাতে আমাদের এই চিংড়িকে হোয়াইট গোল্ড হিসেবে তখন আমরা স্বীকৃতি পেলাম। আমাদের এই দ্রব্য, আমাদের এই প্রোডাকশন যখন ইন্টারন্যাশনাল মার্কেটে অত্যন্ত চাহিদার সাথে মানুষ নেওয়া শুরু করলো, তখন আমরা এটিকে আরও গুরুত্বপূর্ণ জায়গাতে নিতে পারলাম। এরপরে হিলসা ডিক্লাইন, এটা আর একটা পয়েন্ট 1990 সালের দিকে এসে যে ইলিশ মাছের উৎপাদন। ইলিশ মাছের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য না বললেই নয়, বর্তমানে বাংলাদেশ সহ মোট 11টি দেশে ইলিশ চাষ হয়, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে প্রথম অবস্থানে রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি বেজ ম্যানেজমেন্ট শুরু হয়েছে আমাদের 1990 সালের দিকে এসে। এই কমিউনিটি বেজ ম্যানেজমেন্ট আমাদের ফিশারিজ সেক্টরটাকে আরও বেশি ডেভেলপ করতে সক্ষম হয়েছে এবং প্রাইভেট সেক্টরের এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। যেমন আমরা বলেছি যে কৃষক যতটুকু পারে, কোনো কৃষকের একটি পুকুর, কোনো কৃষকের একটি প্রজেক্ট, কোনো কৃষকের বা একটি বিলের একটা জায়গাতে, সে প্রাইভেটলি এই জায়গাতে যখন ফিশ প্রোডাকশনে নিজের উদ্যোগটাকে কাজে লাগানো শুরু করলো, তখন এই প্রাইভেট সেক্টর একটা র্যাপিড কমার্শিয়ালাইজেশনের ক্ষেত্রে ফিশারিজে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করা শুরু করলো। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 2000 সাল থেকে 2005 সালের মধ্যে এই জায়গাটাতে এসে আমরা একটা ডাইভার্সিফিকেশন এবং কনসলিডেশন দেখতে পেয়েছি। অ্যাকুয়াকালচার ডমিনেট করা শুরু করেছে, আর এই ডমিনেশনের জায়গাটাতে আমরা যে ধরনের দ্রব্যগুলো পাচ্ছি, আমরা কার্প জাতীয় মাছগুলো পাচ্ছি, আমরা তেলাপিয়া মাছের, পাঙ্গাস মাছের এই প্রোডাকশনটাকে ডমিনেট করতে দেখছি। এরপরে আমাদের এই চিংড়ি চাষটাকে আরও বৃদ্ধি পাচ্ছে। চিংড়ি চাষ সম্পর্কে একটু তথ্য দিচ্ছি। যেমন আমাদের দেশে চিংড়ি চাষ করার পদ্ধতি হচ্ছে 4টা। একটা পদ্ধতি হচ্ছে সনাতন পদ্ধতি। তো সনাতন পদ্ধতিতে চাষ করলে প্রতি হেক্টরে যেখানে উৎপাদন হতো 120 থেকে 150 কেজি চিংড়ি মাছ। এরপর আরেকটি পদ্ধতি হয়েছে, যেমন আমরা বলে থাকি এটাকে উন্নত হালকা পদ্ধতি। এরপর আমরা পেয়েছি নিবিড় পদ্ধতি, আধা নিবিড় পদ্ধতি, সর্বশেষ যেটাকে আমরা বলছি যে নিবিড় পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। এই আধুনিক পদ্ধতিতে এই 120-150-এর জায়গাতে প্রতি হেক্টরে এখন চিংড়ি উৎপাদন করা সম্ভব হচ্ছে 5 থেকে 10 টন, যেটি ছিল কেজিতে 120 থেকে 150 কেজি, যেটা আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষের কারণে এখন সম্ভব হচ্ছে 5 থেকে 10 টন চিংড়ি প্রতি হেক্টরে উৎপাদন করা। তো এই যে পরিবর্তনটা হচ্ছে একটা চিংড়ি উৎপাদনের ক্ষেত্রে একটা বিশাল রেভলিউশন বলতে পারি আমরা। এই জায়গাটাতে মূলত আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেট বা আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড, এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারপর হচ্ছে ক্যাপচার ফিশারিজ ডিক্লাইন। এখানে মাছ ধরার ব্যাপারে সরকারের যে আইন রয়েছে, এই সরকারের এই মাছ ধরা আইনের জায়গাটাতে সরকার যখন আরো বেশি ইমপ্লিমেন্টেশনে গুরুত্ব দেওয়া শুরু করলো, যে এই মাস থেকে ওই মাস পর্যন্ত ইলিশ মাছ ধরা যাবে না, যে কারণ ওই সময়টাতে ইলিশ মাছ মাছ হিসেবে থাকে এবং তারা মাছের পোনা তৈরি করে। তো ওই জায়গাটাতে যখন সরকার তার রোল ইমপ্লিমেন্টেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, তখন আমরা দেখলাম যে 2000 সাল থেকে 2005 পর্যন্ত এই জায়গাটাতে আমাদের ওভারঅল আমাদের ফিশারিজ ডাইভার্সিফিকেশন শুরু হলো এবং নিউট্রিশন ইম্প্যাক্ট তো রয়েছেই, তারপরে এমপ্লয়মেন্টেও একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এই সময়টাতেও আমাদের ফিশারিজ থেকে আমরা পাচ্ছি। এক্ষেত্রে আমরা যদি কি ড্রাইভার্সগুলো দেখি, যে গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের আছে, 1 নম্বরেই হচ্ছে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট। আমরা টেকনোলজির যে এই সুফলটা, আমরা এই সুফল অন্যান্য এগ্রিকালচারাল প্রোডাকশনের পাশাপাশি ফিশারিজ থেকেও আমরা পাওয়া শুরু করেছি। এখানে আমরা হ্যাচারির মাধ্যমে ব্যবহার করছি। সরকারি এবং বেসরকারি যে হ্যাচারিগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা টেকনোলজির অ্যাডভান্সমেন্ট ইউজ করার কারণে, অ্যাডাপ্টেশনের কারণে আমরা এই বড় পরিবর্তনটা আনতে সক্ষম হচ্ছি। এরপর হচ্ছে এক্সপোর্ট ইনসেন্টিভস হিসেবে আমরা পাচ্ছি। আমরা এক্সপোর্টকে যখন আমাদের এই ফিশারিজ সেক্টরে আমাদের 2টা গুরুত্বপূর্ণ জায়গা, একটা হচ্ছে স্টাম্পার, একটা হচ্ছে হিলসা, এই 2টা জায়গাতে যখন আমরা বড় রেসপন্স পাচ্ছি এক্সপোর্ট থেকে, তখন এইটাকে আমাদের দেশের কৃষকদেরকে মোটিভেট করছে আরও হায়ার প্রোডাকশনে যাওয়ার জন্য। ইনস্টিটিউশনাল সাপোর্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার এই জায়গাটাকে যখন ফোকাস করছে, সরকারের পাশাপাশি বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো রয়েছে, এরাও যখন এই ইনস্টিটিউশনাল সাপোর্টটা রুরাল পর্যায়ে দিচ্ছে, তখন এই জায়গাটা আমাদের একটা কি ড্রাইভার অফ চেঞ্জ হিসেবে ভূমিকা পালন করছে।
এরপর রুরাল ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এটা তো আছেই। আমাদের গ্রামীণ পর্যায়ে আমরা এটার কারণে উৎপাদন বেশি করতে পারছি এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হচ্ছে। এর পাশাপাশি আরবানাইজেশন অ্যান্ড ডিমান্ড গ্রোথ, আরবানাইজেশনের কারণে এই যে ডিমান্ডটা বৃদ্ধি পাচ্ছে, আর ডিমান্ড ফুলফিল করার জন্য আমাদের রুরাল লেভেলে প্রোডাকশনটা আরও বেশি এনকারেজ হচ্ছে, আরও ইমপ্রুভ করছে। তো এই জায়গাতে আমরা যদি একটু প্রশ্ন নিয়ে ভাবি, তাহলে আমরা এখানে মূলত যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের যে ফিশারির এই জায়গাটাতে ওভারঅল জিডিপিতে ফিশারির কন্ট্রিবিউশন কত, একটা পার্সেন্টেজ আমরা বিভিন্ন সময় আপডেট হতে দেখি। এই জায়গাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এবং সেই সাথে তোমরা একটু পড়বে যে চিংড়ি এবং ইলিশ, এই দুইটা জায়গা ভালোভাবে পড়াশোনা করলে আমাদের এখান থেকে প্রশ্ন আমাদের আসবে, এবং আমরা এখান থেকে প্রশ্ন আসতে জন্য সঠিকভাবে সঠিক উত্তরটা যেন খুঁজে বের করতে পারি। এই রিলেটেড তথ্যগুলো একটু আপডেট তথ্যগুলো নিয়ে মনে রাখার চেষ্টা করবে, তাহলে আমি মনে করি ফিশারির এই জায়গাটাতে সমস্যা হবে না। এরপরে আসো ফরেস্ট্রি বা বনজ সম্পদ। আমরা যদি ওভারঅল আমাদের দেশের মোট বনভূমিটাকে এক নজরে দেখতে চাই, তাহলে আমরা এইভাবে ভাগ করতে পারি আমাদের দেশের যে জমির অবস্থা, জমির প্রকৃতি এবং বনভূমির যে অবস্থান, এর ভিত্তিতে আমাদের দেশের বনভূমিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি এরকম যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি, যেটাকে আমরা বলি। এই চিরহরিত বনভূমি বলতে বোঝায় যেই বনভূমি সারা বছর সবুজ থাকে, গাছের পাতা সবুজ থাকে এবং কখনোই গাছের পাতা ঝরে যায় না। এই জায়গাটা রয়েছে আমাদের দেশের মোট বনভূমির 12% হচ্ছে চিরহরিত বনভূমি। আমরা যদি মোট আয়তন বলি তাহলে হচ্ছে 15,326 বর্গ কিলোমিটার হচ্ছে আমাদের এই চিরহরিত বনভূমির আয়তন, এবং এই চিরহরিত বনভূমির অবস্থান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এবং রয়েছে সিলেটের যে 4টা জেলা রয়েছে, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেট। এই জায়গাতে যে বনভূমিগুলো রয়েছে এগুলোকে বলা হয় চিরহরিত বনভূমি, এটা আমরা মনে রাখবো। এরপর হচ্ছে পাতা ঝরা বৃক্ষের বনভূমি। এই পাতা ঝরা বৃক্ষের বনভূমি রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, যেমন রয়েছে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, এবং রয়েছে রংপুর, দিনাজপুর। এই জায়গাগুলোতে আমরা পাতা ঝরা বৃক্ষের বনভূমি দেখি। আর এই পাতা ঝরা বৃক্ষের বনভূমিতে প্রধানত উৎপাদন হতে দেখি আমরা শাল এবং গজারি যে গাছ রয়েছে, এই গাছ বেশি উৎপাদিত হয়, এবং এর উৎপাদন হচ্ছে টোটাল 825 বর্গ কিলোমিটার, 825 বর্গ কিলোমিটার হচ্ছে। আমরা যদি বলি যে এটি আমাদের টোটাল মোট বনভূমির, এই পাতা ঝরা বৃক্ষের বনভূমি রয়েছে মোট বনভূমির 4%, এবং এখানে আমরা কোন ধরনের গাছ বেশি উৎপাদিত হয়, শাল, গজারি, এগুলো আমরা জানলাম। এরপর হচ্ছে আমরা যদি বলি আমাদের ফরেস্ট্রির অন্যতম একটা জায়গা, সেটি হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে 60% বা 60.17% অর্থাৎ 6,017 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের অংশ, এবং বাকি 4,000-এর মতো এলাকা হচ্ছে ভারতের অংশ। এই বিশাল সুন্দরবন আমাদের মোট 5টা জেলায় সুন্দরবনের অবস্থান রয়েছে, যেমন রয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা এবং পটুয়াখালী। এই জায়গাতে আমাদের এই যে সুন্দরবন, এই সুন্দরবনকে বলা হয় যে আমাদের দেশের মোট বনভূমির 44% হচ্ছে সুন্দরবনে অবস্থিত। সুন্দরবনকে আমরা বলতে পারি আমাদের দেশের জন্য এনভায়রনমেন্টালি সবচাইতে আমাদের দেশকে সেফ রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং আমরা বলে থাকি যে সুন্দরবন হচ্ছে বাংলাদেশের অক্সিজেন। সুন্দরবনের এই যে আমরা ফরেস্ট্রির প্যাটার্ন, এটা হচ্ছে ম্যানগ্রোভ প্যাটার্ন, আর এই ম্যানগ্রোভ প্যাটার্ন হচ্ছে বিশ্বের মধ্যে সবচাইতে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে আমাদের দেশের এই সুন্দরবনের অংশ। সুন্দরবনে আমরা বিভিন্ন ফসল, বিভিন্ন গাছ উৎপাদিত হতে দেখি, তার মধ্যে সুন্দরী, গোলপাতা, গেওয়া, গরান, কেওড়া এই জাতীয় গাছগুলো বেশি উৎপাদিত হয়। 1970 সালে আমাদের এই যে ফরেস্ট্রির সেক্টরটা, এটা ছিল পোস্ট ইন্ডিপেন্ডেন্স চ্যালেঞ্জ, অর্থাৎ 1970-এর আগে পাকিস্তান আমলে আমাদের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন থেকে আমাদের পরবর্তী বাংলাদেশের প্যাটার্নে আসার জন্য আমাদের এই সময়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রিকভারির জন্য। এরপরে আমরা পাচ্ছি 1980 সাল থেকে আমাদের দেশে এফরেস্টেশন অ্যান্ড সোশ্যাল ফরেস্ট্রি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে।
তখন যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারি উদ্যোগে আমরা এফরেস্টেশন করতে দেখেছি, অর্থাৎ বনায়ন সৃষ্টি করা বা বৃক্ষরোপণের বিভিন্ন কর্মসূচি নেওয়া, এই জায়গাগুলো সামাজিকভাবে বৃক্ষরোপণের জন্য জনগণকে উৎসাহিত করা, এই জায়গাগুলো সরকার তখন উদ্যোগ নিয়ে আমাদের এই টোটাল বনভূমিটাকে বৃদ্ধি করার জন্য বা এক্সিস্টিং বনভূমিকে রক্ষা করার জন্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে 1980 সাল থেকে। 1990 সালে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এফরেস্টেশন বা আমাদের এই ট্রি প্ল্যান্টেশনের এই জায়গাটাতে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্ম করতে শুরু করে। এখানে আমরা দেখেছি যে পার্টিসিপেটরি ফরেস্ট্রি প্রজেক্টস নেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে যেমন এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, এই জায়গাগুলো থেকে আমাদের এই প্ল্যান্টেশনের সাথে তাদের ইনভলভমেন্ট বৃদ্ধির মাধ্যমে এবং আমাদের এই টোটাল ফরেস্ট্রিকে প্রোটেকশনের জন্য এবং আরও বেশি বেনিফিট শেয়ারিং করার জন্য তাদের এই পার্টিসিপেটরি প্রজেক্টগুলো আমাদের এই ফরেস্ট্রিকে আরও বেশি ডেভেলপ করতে সক্ষম করে। এরপর 1994 সালে আমাদের ন্যাশনাল ফরেস্ট পলিসি হয়েছে। এটি একটু গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে প্রশ্ন হওয়ার একটা সুযোগ রয়েছে যে 1994 সালে আমরা যে আমাদের জাতীয় বন নীতিমালা পেয়েছি, এই বন নীতিমালা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে এসে আমরা আমাদের যে ডিফরেস্টেশনের যে আশঙ্কা, ডিফরেস্টেশনের যে আমাদের থ্রেট, এই থ্রেটটাকে যেন আমরা মোকাবেলা করতে পারি এবং সেই সাথে আমরা যেন আমাদের বায়োডাইভার্সিটিটাকে কনজার্ভ করতে পারি, সেই জন্য আমাদের এই নীতিমালার প্রয়োজন ছিল আরও আগে থেকে। কিন্তু আমরা 1994 সালে এসে যে নীতিমালা পেয়েছি, এটি আমাদের কমিউনিটি পার্টিসিপেশনকে আরও বৃদ্ধি করেছে। তার পাশাপাশি কো-ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভস এর মাধ্যমে আমরা সয়েল ফার্টিলিটি ইমপ্রুভমেন্ট, ফুয়েল সাপ্লাই এবং রুরাল লিভলিহুডস এটা বৃদ্ধি পাওয়ার যে পরিবর্তনটি আমরা পাচ্ছি, এগুলো 2000 সাল থেকে 2005 সালে এসে আমরা কনজারভেশন এবং ডাইভার্সিফিকেশন হিসেবে আমরা বলছি এটাকে, যে এখন আমাদের যেই পরিমাণ ফরেস্ট্রি আছে আমাদের, এটা একটু বলে রাখি যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমি থাকা প্রয়োজন 25%, যেখানে বাংলাদেশের রয়েছে অলমোস্ট 17%, কোনো জায়গাতে 16-17 এরকম বলা হয়। তো এই 17% যতটুকু আমাদের আছে, এটাকে আমাদের কনজার্ভ করার জন্য, এটাকে আমাদেরকে আরও বেশি বাড়ানোর জন্য আমাদের যে উদ্যোগগুলো 2000 থেকে 2005 সালে আমরা দেখেছি, যেমন সোশ্যাল ফরেস্ট্রি সাকসেস, আমরা বলে থাকি যে আমাদের যে সামাজিক বনায়নের যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। যেমন রাস্তার পাশ দিয়ে, রেলওয়ের পাশ দিয়ে, আমাদের নদীর পাড়ে, এই জায়গাগুলোতে যখন গভর্নমেন্ট ইনিশিয়েটিভস বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ফরেস্ট্রিকে এনকারেজ করা হচ্ছে, এই এনকারেজমেন্টের কারণে আমরা এই সোশ্যাল ফরেস্ট্রির সাকসেসগুলো পাচ্ছি। এরপর হচ্ছে প্রোটেক্টেড এরিয়া, সরকার কিছু জায়গাকে প্রোটেক্ট করে নিয়েছে নিজের করে, যেমন ন্যাশনাল পার্কস করেছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ করেছে। এই জায়গাগুলোতে করার কারণে আমাদের এই ফরেস্ট্রিটাকে প্রিজার্ভ করা হচ্ছে, ফরেস্ট্রিটাকে কনজার্ভ করা হচ্ছে। এবং রয়েছে এগ্রো ফরেস্ট্রি সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে এবং ফরেস্ট্রি এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যে জায়গাতে আমাদের ট্রিয়ের যে অন্যতম কন্ট্রিবিউশন রয়েছে, এই জায়গাটাতে যেন 1991 থেকে 2004 সাল পর্যন্ত আমাদের যে ঘূর্ণিঝড়ের এক্সপেরিয়েন্স রয়েছে, এই সাইক্লোন বা ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার জন্য আমাদের এই ট্রি প্ল্যান্টেশনের জায়গাতে আমরা আরও বেশি গুরুত্ব আরোপ করার সক্ষম হচ্ছি। তার পাশাপাশি এর মধ্য দিয়ে আমরা এই জায়গাটাতেও এমপ্লয়মেন্ট এবং ইনকাম জেনারেশনের একটা ফিল্ড হিসেবে আমরা এটাকে ডেভেলপ হতে দেখছি। এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো রয়েছে, একটি হচ্ছে পপুলেশন প্রেশার বলতে আমরা জনসংখ্যার এই যে চাপ, এই চাপের মধ্য দিয়ে আমরা দেখছি যে জনসংখ্যা যখন বেড়ে যাচ্ছে, মানুষের বসত বাড়ি বৃদ্ধি করার জন্য তাদের বনভূমি যেমন কমিয়ে আনতে হচ্ছে, আবার সেই সাথে আমরা জনগণকে যদি বৃক্ষরোপণে, জনগণকে যদি আমরা এই ফরেস্টেশনের ক্ষেত্রে তাদেরকে যদি উৎসাহিত করতে পারি, তাহলে এই বিশাল পপুলেশন আমাদের এই পরিবর্তনে একটা ইতিবাচক পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এরপর হচ্ছে পলিসি রিফর্মস, যেটা শুরু হয়েছে 1994 সালে। এই পলিসিটাকে আরও বেশি আপডেট, আরও বেশি সময় উপযোগী করতে পারলে আমাদের এটাও একটা কি ড্রাইভার হিসেবে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এরপর হচ্ছে এনজিও ডোনার ইনভলভমেন্ট, যেটি এখন পর্যন্ত রয়েছে, এটাকে আরও বৃদ্ধি করা প্রয়োজন। বৃদ্ধি করলে ভবিষ্যতে এটা একটা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসে ভূমিকা রাখবে, সোশ্যাল সাকসেসে আমরা যেতে পারবো। এরপর হচ্ছে কমিউনিটি পার্টিসিপেশন বাড়াতে হবে নিঃসন্দেহে। এই জায়গাতে আমরা বনভূমি সম্পর্কে বিভিন্ন ধরনের যে তথ্যগুলো জানলাম, যে আমাদের
দেশের টোটাল বনভূমি কোথায় কত অংশ রয়েছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন হওয়ার একটা সুযোগ রয়েছে। এবং তার পাশাপাশি যে পরিবেশ সংক্রান্ত যে জায়গাগুলো থেকে আমাদের ট্রি প্লান্টেশনের ব্যাপারটি রয়েছে, এই ট্রি প্লান্টেশনের এই জায়গাতে যে আপডেট তথ্যগুলো আমরা পাচ্ছি বিভিন্ন জলবায়ু সম্মেলন থেকে, বিভিন্ন পরিবেশ আন্দোলন থেকে, এই জায়গাটা আমরা একটু বিশেষভাবে মনে রাখবো। তাহলে আমরা এখান থেকে প্রশ্ন আসলে যেন সহজে আমাদের অপশনটা সঠিক উত্তর আমরা খুঁজে পেতে পারি। এরপরে রয়েছে ল্যান্ড ইউজ প্যাটার্ন। ল্যান্ড ইউজ প্যাটার্ন বলতে আমরা যে আমাদের টোটাল ল্যান্ড প্যাটার্নটাকে আমরা ব্যবহার করছি, এই ল্যান্ড প্যাটার্নের ডেফিনেশনটি বলা হচ্ছে যে ল্যান্ড ইউজ প্যাটার্ন রেফার্স টু দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ ল্যান্ড অ্যাক্রস ডিফারেন্ট পারপাসেস সাচ এস এগ্রিকালচার, ফরেস্ট্রি, সেটেলমেন্ট অ্যান্ড আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল ইউজ এবং ইনফ্রাস্ট্রাকচার এবং ওয়াটার ল্যান্ডস অ্যান্ড ওয়াটার বডিজ। অর্থাৎ আমাদের দেশের জলাশয় থেকে শুরু করে অবকাঠামো, শিল্পের ব্যবহার, শহর নগরায়ন বা বসবাসের জন্য এবং বনভূমির জন্য এবং এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য, এই জায়গাগুলোতে আমরা আমাদের যে প্রকৃতি প্রদত্ত জমি বা ভূমি, এই ভূমিটাকে আমরা যে প্যাটার্নের মধ্য দিয়ে ব্যবহার করছি তার ওভারঅল ধারণাটাই হচ্ছে ল্যান্ড ইউজ প্যাটার্ন। এই ল্যান্ড ইউজ প্যাটার্নের কতগুলো ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো এই ল্যান্ড ইউজ প্যাটার্নকে ইনফ্লুয়েন্স করে। যেমন রয়েছে ফিজিক্যাল ফ্যাক্টরস হিসেবে আমরা যদি বলি যে সয়েল ফার্টিলিটি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই সয়েল ফার্টিলিটির উপর নির্ভর করবে যে এই প্যাটার্নের ল্যান্ড কোন পারপাজে ইউজ হবে। যদি এটি এগ্রিকালচারাল প্রোডাকশনের উপযোগী হয় তাহলে এটি এগ্রিকালচারাল প্রোডাকশনের দিকে যাবে, আর যদি এটি কম উপযোগী হয় তাহলে বসবাস উপযোগী কিংবা যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করবে। এবং ক্লাইমেট, আমরা যে ল্যান্ডের কথা বলছি সেই ল্যান্ড কোন ক্লাইমেটে, কী ধরনের ক্লাইমেটে এটি বিলং করে তার উপর নির্ভর করবে এটির ইউজ প্যাটার্নটা কেমন হবে। এরপর রয়েছে টোপোগ্রাফি, রয়েছে ওয়াটার অ্যাভেলেবিলিটি, এবং এই কারণগুলো ডমিনেট করে, ইনফ্লুয়েন্স করে যে এই ধরনের ল্যান্ড কোন পারপাজে ইউজ হবে। হচ্ছে পপুলেশন প্রেশার, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে আমরা পাচ্ছি যে জনসংখ্যার এই চাপ আমাদের ল্যান্ড ইউজ প্যাটার্নটাকে পরিবর্তন করে দিচ্ছে, একটা বড় পরিবর্তন এনে দিচ্ছে। ইকোনমিক ডেভেলপমেন্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থনৈতিকভাবে আমরা কতটা স্বাবলম্বী হচ্ছি, কতটা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি তার উপর নির্ভর করবে আমাদের টোটাল ল্যান্ড কোন কোন পারপাজে ব্যবহৃত হবে। টেকনোলজিক্যাল প্রোগ্রেসও এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা। গভর্নমেন্ট পলিসি তো নিঃসন্দেহে এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, এবং এনভায়রনমেন্টাল নিডস হচ্ছে আরেকটা জায়গা। এই পয়েন্টগুলো হচ্ছে ল্যান্ড ইউজ প্যাটার্নের বিভিন্ন ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস। আমরা যদি ল্যান্ড ইউজের বিভিন্ন ক্যাটাগরি দেখি তাহলে একটা হচ্ছে আমরা বলেছি যে এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য ল্যান্ড, এরপর হচ্ছে বনভূমি হিসেবে আমাদের যে ল্যান্ডগুলো থাকবে, এরপর হচ্ছে প্যাস্চার অ্যান্ড গ্রেজিং ল্যান্ডস, সেটেলমেন্টেড আরবানাইজেশনের জন্য যে ল্যান্ড, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওরিয়েন্টেড যে ল্যান্ডগুলো রয়েছে, এবং রয়েছে ওয়েস্টল্যান্ড বা ব্যারেন ল্যান্ড, কতগুলো পতিত জমি বা কতগুলো অনাবাদী জমি যেগুলো আমাদের ব্যবহার অনুপযোগী, এগুলো হিসেবেও আমাদের কিছু ল্যান্ড প্যাটার্ন থাকবে। এবং থাকবে ওয়াটার বডিজ, অর্থাৎ পানির নিচে যে জমি আমরা যেটিকে জলাশয় হিসেবে পাচ্ছি, এটাও আমাদের ল্যান্ড প্যাটার্নের একটা মেজর ক্যাটাগরি। আমরা যদি চেঞ্জিং ট্রেন্ডস লক্ষ্য করি যে এই জায়গাটাতে আমাদের ওভারঅল ল্যান্ড ইউজ প্যাটার্নে কি চেঞ্জটা আসছে, একটা হচ্ছে এগ্রিকালচারাল এক্সপানশন হচ্ছে আমাদের এগ্রিকালচারাল এক্সপানশন। যদিও আমরা বলছি যে আবাদি জমির পরিমাণ আমাদের 40 বছরের ব্যবধানে অলমোস্ট 4% আবাদি জমির পরিমাণ কমে গিয়েছে। এই কমে যাওয়া সত্ত্বেও আমাদের এগ্রিকালচারাল এক্সপানশন বলা হচ্ছে, কারণ আমরা এগ্রিকালচারের প্রতি এতটাই ডিপেন্ডেন্ট, আমরা আমাদের জমি এগ্রিকালচারের জন্য এতটাই সুইটেবল যে আমরা এই এগ্রিকালচারকে আমাদের হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস ব্যবহারের মাধ্যমে, টেকনোলজি অ্যাডাপ্টেশনের মাধ্যমে আমরা আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশনকে ঠিকই এক্সপান্ড করতে পারছি। এক্ষেত্রে আরেকটা চেঞ্জ হচ্ছে ডিফরেস্টেশন, আমরা বনভূমি ধ্বংস করাটাকে বলছি আমাদের ল্যান্ড ইউজ প্যাটার্নের আরেকটা চেঞ্জ। আরেকটা হচ্ছে আরবান স্প্রল, আর হচ্ছে ইন্টেন্সিফিকেশন, এবং রয়েছে কনজারভেশন এফোর্টস। এই জায়গাগুলোর কারণে আমাদের এই চেঞ্জিং ট্রেন্ডস আমরা লক্ষ্য করছি ল্যান্ড ইউজের ক্ষেত্রে। তো এখানে আমরা যদি একটু প্রশ্নের কথা বলি, তো এই ল্যান্ড ইউজ প্যাটার্নের ক্ষেত্রে আমরা ল্যান্ড ইউজ প্যাটার্নে আমাদের গভর্নমেন্ট পলিসি কি কি রয়েছে, এই গভর্নমেন্ট পলিসি রিলেটেড আমরা যে জায়গাগুলো, এগুলো আমরা আরেকটু ফোকাস করব।
এবং সেই সাথে আমাদের এই ল্যান্ড ইউজ প্যাটার্নের ক্ষেত্রে আমাদের যে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটে বিভিন্ন আপডেটগুলো আমরা পাচ্ছি, এই আপডেটগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে এই জায়গাটাতে সরকারের পলিসি কি নেওয়া হচ্ছে আর কি জায়গাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে এই জায়গাটাতে আমাদের ফরেস্ট্রির যে কন্ট্রিবিউশন, ফরেস্ট্রির যে পার্টিসিপেশন, এই জায়গাটা আমরা একটু বিশেষভাবে মনে রাখবো। তাহলে আমি আশা করছি এখান থেকে রিলেটেড কোশ্চেনগুলো তোমাদের জন্য সহজ হবে। তো এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটির এই জায়গাটাতে হিস্টোরিক্যাল কনটেক্সট যদি আমরা দেখি, যে 1971 সালে বাংলাদেশ একটা ফুড ক্রাইসিসের মধ্যে ছিল। কারণ আমরা জানি যে ফুড প্রোডাকশনের জন্য যে ধরনের র ম্যাটেরিয়ালসগুলো দরকার, সেই র ম্যাটেরিয়ালসগুলোকে আমরা ট্রান্সপোর্ট করতে পারছিলাম না। যুদ্ধে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব ভেঙে ফেলার কারণে, সব নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, যার কারণে আমরা এগ্রিকালচারালি একটা ফুড ক্রাইসিসের মধ্যে পড়ে যাই 1971 থেকে, যার চূড়ান্ত রূপ আমরা দেখেছি 1974 সালের দুর্ভিক্ষ। ভয়াবহ দুর্ভিক্ষে 5 লক্ষাধিক মানুষ আমরা হারিয়েছি। তো আমরা যদি শুরুর দিকে দেখি, তাহলে আমাদের ল ইয়েল্ডিং ট্র্যাডিশনাল ভ্যারাইটি ছিল আরেকটা কারণ। এই জায়গাটাতে আমাদের টোটাল প্রোডাক্টিভিটি আমরা দেখেছি শুধুমাত্র ধান এবং গম কেন্দ্রিক। এরপর হচ্ছে আমাদের এগ্রিকালচারাল টেকনোলজি সেই রকম ইমপ্রুভ করে নাই। সেই জায়গাতে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে এখন আমরা একটা চমৎকার কিছু প্রতিষ্ঠান আমাদের রয়েছে, যেমন রয়েছে ব্রি, যেমন রয়েছে আমাদের বিনা, এই প্রতিষ্ঠানগুলো যেভাবে আমাদের এগ্রিকালচারকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাচ্ছে, এখন সেই সময় আমরা এগুলোকে পাইনি। তো এই ন্যাচারাল ডিজাস্টার ছিল আরেকটা কারণ। ঘন ঘন বন্যা এবং ঘূর্ণিঝড় আমাদেরকে তখন যেভাবে আক্রান্ত করছিল, যার কারণে আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটিতে একটা নেগেটিভলি হ্যাম্পার হচ্ছিল বারবার। এবং আমরা দেখেছি আমাদের দেশ তখন ছিল মূলত বিদেশি খাদ্য সাহায্য নির্ভর। আমরা পাচ্ছি এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমাদের এখানে ডিটারমিনেন্টসগুলো হচ্ছে 1 নম্বরে ল্যান্ড অ্যান্ড ক্রপিং ইন্টেন্সিটি, আমাদের জমি এবং আমাদের যে শস্যগুলো, আমাদের জমি এবং শস্য নির্ভরতা, এই জায়গাটাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ ডিটারমিনেন্টস হিসেবে ভূমিকা পালন করছে। টেকনোলজিক্যাল প্রোগ্রেস তো আছেই। এরপরে হচ্ছে পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল সাপোর্ট, সরকারের ভূমিকা কেমন, কিভাবে, এবং সরকারের মতোই অন্যান্য যে অর্গানাইজেশনাল সাপোর্টগুলো রয়েছে, সেগুলো আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটির আরও কিছু ডিটারমিনেন্ট। এরপর হচ্ছে লেবার অ্যান্ড উইমেন্স পার্টিসিপেশন। আমাদের উইমেন পার্টিসিপেশনের মাধ্যমে আমরা এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটিকে দিন দিন আরও ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারছি, কাজে এটাও একটা ডিটারমিনেন্ট। এবং বলছি ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ কতটা আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশনে কাজে লাগাতে পারছি, এটি হচ্ছে আরেকটি ডিটারমিনেন্ট, গুরুত্বপূর্ণ নির্ধারক। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টিভিটির জায়গাতে আমরা আসলে কি পেলাম, আমাদের অ্যাচিভমেন্ট কি। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে প্রথমে রাইসের ক্ষেত্রে আমরা বলেছি যে ক্রপ প্রোডাকশনের মধ্যে যে আমাদের সেলফ সাফিসিয়েন্সির জায়গাটাতে আমরা চলে এসেছি 2000 সালের শুরুর দিকে এসে আমাদের ফুড সিকিউরিটির এই জায়গাটা আমরা এনশিওর করতে পারছি। এবং আমরা পাচ্ছি হুইট প্রোডাকশনের ক্ষেত্রে আমরা দেখছি যে 1980 সালের দিকে যেই পরিমাণ হুইট প্রোডাকশনটা বেড়ে গিয়েছিল, বর্তমানে হুইটের চাইতে বেশি প্রোডাক্টিভ এগ্রিকালচারাল প্রোডাক্ট আরও বেশি এনলার্জ হওয়ার কারণে আমরা এই গম উৎপাদন কমে যেতে দেখছি। হর্টিকালচার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, ভেজিটেবলস, পটেটোস, ফ্রুটস, এই জায়গাগুলোতে একটা পরিবর্তন এনেছে। কি সাথে লাইভ স্টক, ফিশারিজ, যেগুলো আমরা বিস্তারিত দেখলাম, এই জায়গাগুলো হচ্ছে আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটির বিভিন্ন অ্যাচিভমেন্ট। তো এই জায়গাতে আমাদের কিছু কনস্ট্রেন্ট বা বাধা রয়েছে, যেমন একটা হচ্ছে ল্যান্ড ফ্র্যাগমেন্টেশন, আমাদের জমির যে প্যাটার্ন, আমাদের এই ল্যান্ড প্যাটার্নের ফ্র্যাগমেন্টেশন ঘটে যাওয়ার কারণে, এটা পৃথকীকরণ হয়ে যাওয়ার কারণে আমাদের এই এগ্রিকালচারাল প্রোডাকশন বিভিন্ন সময় আমরা হ্যাম্পার হতে দেখি, নষ্ট হতে দেখি। সয়েল ফার্টিলিটি ডিক্লাইন, এখানে মূলত কারণ হচ্ছে আমরা যে বিভিন্ন জাতের আমরা বলি বায়োটেকনোলজির কথা বলছি, বায়ো ফার্মিংয়ের কথা বলছি, আমরা নিউক্লিয়ার এগ্রিকালচার ইউজ করার কথা বলছি, এইগুলো ব্যবহার বেশি করার কারণে আমরা আমাদের সয়েল ফার্টিলিটিকে দিন দিন ডিক্লাইন করতে দেখছি। আরেকটু হচ্ছে ওয়াটার স্ট্রেস, এই জায়গাটাতে আমরা
যখন ন্যাচারাল ওয়াটার দিন দিন কমে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়ার কারণে, বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে আমরা যখন আর্টিফিশিয়াল এই ইরিগেশনের দিকে বেশি আমাদের ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, যার কারণে আমাদের এই ওয়াটার স্ট্রেস আমাদের একটা কনস্ট্রেন্ট হয়ে যাচ্ছে। আমাদের ওয়াটার লেয়ার যেটা রয়েছে মাটির নিচে এই পানির লেয়ার আরও বেশি নিচে নেমে যাওয়ার কারণে এটা আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য একটা বড় কনস্ট্রেন্ট বা আমাদের একটা বড় থ্রেট হয়ে যাচ্ছে দিন দিন। এরপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ রিস্ক তো আছেই। আমাদের দেশের যে প্রধান দুর্যোগগুলো রয়েছে, যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, হ্যাঁ, এরপর রয়েছে লবণাক্ততা বৃদ্ধি, এই জায়গাগুলোই মূলত আমাদের ক্লাইমেট চেঞ্জের এই জায়গা থেকে আসছে। এই দুর্যোগগুলো আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটির জন্য আরও বেশি থ্রেট হচ্ছে। তো এখানে লিমিটেড মেকানাইজেশন একটা ভূমিকা, যে আমাদের যতটুকু মেকানাইজেশন দরকার ততটুকু আমরা পাচ্ছি না, এই জায়গাটাতে আমাদের কনস্ট্রেন্ট রয়েছে। এবং মার্কেট অ্যাক্সেস প্রবলেমস যেটা রয়েছে, যে আমরা সিন্ডিকেটের কথা বলছি, আমরা বলছি যে কৃষক তার উৎপাদিত দ্রব্য কম দামে বিক্রি করছে, আবার আরবানে থাকা যারা কাস্টমার রয়েছে তারা ওই দ্রব্যটাই বেশি দামে বিক্রি করছে। এই যে মাঝে মিডলম্যানের যে ভূমিকা, এই জায়গাগুলো হচ্ছে ওভারঅল আমাদের এগ্রিকালচারাল রেভলিউশনের জন্য, এগ্রিকালচারালের যে পজিটিভ প্রোডাক্টিভিটি, এই জায়গাতে আমরা কনস্ট্রেন্ট দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি রিফর্মস সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড। এই জায়গাটাতে আমাদের সেলফ সাফিসিয়েন্সির জায়গাটা তৈরি হওয়ার আগে আমরা যদি দেখি যে 1971 থেকে 1975 ফুড সিকিউরিটির একটা ভয়াবহ চিত্র হচ্ছে 1974 সালের এই দুর্ভিক্ষ, যেটি পরবর্তীতে ডক্টর অমর্ত্য সেন তার গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে এই ফুড সিকিউরিটির যে ন্যূনতম সিকিউরিটি আমাদের সেই সময় ছিল না। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যে বিজনেস, ইন্টারন্যাশনাল ট্রেডের এই জায়গাটাতে আমাদের যে লিগেসি, এই জায়গাটাতে আমাদের যে ব্যর্থতা ছিল, যে ব্যর্থতার কারণে আমরা এই 1974 সালের এই জায়গাটাতে আমরা ফুড সিকিউরিটির একটা ভয়াবহ চিত্র আমরা পেয়েছিলাম। তারপর আমরা আস্তে আস্তে এই জায়গাটা থেকে উঠে আসার যে ট্রেন্ডগুলো আমরা দেখছি, এখানে রয়েছে যেমন মেজর রিফর্মস দ্যাট পেভ দ্য ওয়ে। এই জায়গাটাতে ফুড সাফিসিয়েন্সি বা ফুড সিকিউরিটির এই সেলফ সাফিসিয়েন্সির জন্য আমাদের ভূমিকা রেখেছে টেকনোলজিক্যাল রিফর্মস, পলিসি অ্যান্ড মার্কেট রিফর্মস, যেখানে আমাদের ফার্টিলাইজার এবং ইরিগেশন অর্থাৎ সার, সেচ, এই জায়গাগুলোতে যখন আমাদের বিভিন্ন সরকাররা ইনস্টিটিউশনালি আরও বেশি ফোকাস করা শুরু করেছে, এবং লিবারালাইজেশন যখন হয়েছে, সরকার যখন এগ্রিকালচারকে বেশি গুরুত্ব দিয়ে এই জায়গাটাতে যখন সরকার কৃষকদেরকে ভর্তুকি দেওয়া বা কৃষকদের কাছ থেকে এই দ্রব্যগুলো কেনার ক্ষেত্রে সরকারের বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্টেশন, এই ভূমিকাগুলোর কারণে আমরা এই ফুড সিকিউরিটি এনশিওর করতে সক্ষম হচ্ছি। এরপর হচ্ছে ফুড গ্রেইন প্রকিউরমেন্ট অ্যান্ড বাফার স্টকস, আরও রয়েছে প্রাইস ইনসেন্টিভস, এরপর রয়েছে ট্রেড অ্যান্ড ইম্পোর্ট পলিসি রিফর্মস। সর্বোপরি এই জায়গাগুলোর জন্য আমরা ইনস্টিটিউশনাল যে রিফর্মস পাচ্ছি, আমরা যে ল্যান্ড অ্যান্ড ক্রপিং রিফর্মস পাচ্ছি, এই জায়গাগুলোই মূলত আমাদের এই ফুড সাফিসিয়েন্সি বা আমাদের ফুড সিকিউরিটিটাকে আরও বেশি ইমপ্রুভ করতে সক্ষম করছে। তো এই জায়গাটাতে এসে আমরা আসলে কি পেলাম? আমরা পেলাম রাইস রিভলিউশন পেলাম, যেটা 1970 সালে যে রাইস ডেফিসিট ছিল, যে ঘাটতি ছিল, যে শর্টেজ ছিল, এই শর্টেজ থেকে আমরা 2000 সালে এসে আমরা একটা বড় পরিবর্তন পাচ্ছি HYVর মাধ্যমে। বলা হয় যে আমাদের যে ধান গবেষণা কেন্দ্র রয়েছে, ধান গবেষণা কেন্দ্র 2023 সাল পর্যন্ত আমাদেরকে টোটাল শুধু বোরো ধানের উন্নত জাত দিয়েছে 115টি। শুধু উন্নত জাতের বোরো ধান, যেমন আমরা যদি দেখি গ্রাম পর্যায়ে হীরা, সোনার বাংলা, ময়না, আলোড়ন, জাগরণ, এরকম নামের যে ধানগুলো রয়েছে, এই ধানগুলো আমাদের রাইস প্রোডাকশনে বড় ধরনের রেভলিউশন নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমরা হুইট এক্সপানশন হতে দেখেছিলাম, পরবর্তীতে হুইটের প্রোডাকশন কমে যাওয়ার সত্ত্বেও আমরা এই জায়গাটাতে একটা বড় পরিবর্তন পাচ্ছি। তার রিপ্লেসমেন্টের জায়গাটাতে গমের পরিবর্তে ভুট্টা, এই গমের পরিবর্তে ভুট্টার যে একটা পরিবর্তন আমরা পাচ্ছি, যে 1980 সালের দিকে ভুট্টার উৎপাদন ছিল না বললেই চলে, কিন্তু বর্তমানে এসে আমরা পাচ্ছি যে 67 লক্ষ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হচ্ছে। এই জায়গাটাতে আমাদের একটা বড় পরিবর্তন হচ্ছে, যেহেতু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম এই
ভুট্টা উৎপাদনকারী এবং ভুট্টা রপ্তানিকারক দেশ যখন পুরো বিশ্বে ভুট্টা রপ্তানিতে তাদের অবস্থান নিচে নামিয়ে নিচ্ছে, তখন আমরা ভুট্টা প্রোডাকশনে এগিয়ে যাওয়ার কারণে আমাদের এই জায়গাটা আমরা পূরণ করতে সক্ষম হচ্ছে। এটা হচ্ছে আমাদের ফুড সিকিউরিটির আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমাদের যেটা বলেছিলাম 1971 সালের পরবর্তীতে মুক্তিযুদ্ধের জায়গাটা থেকে বাংলাদেশ যখন আস্তে আস্তে রিকভার করা শুরু করলো, তখন ফুড এইড যে ডিপেন্ডেন্স ছিল, এই ডিপেন্ডেন্স আমরা কমাতে সক্ষম হয়েছি। আমরা এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার মধ্যে আমরা যে আমাদের অভ্যন্তরীণ সম্পদের শেয়ার যেটি বলি, সেটি আমাদের অভ্যন্তরীণ সম্পদের শেয়ার আগে যেটা ছিল 23%, অলমোস্ট এটা এখন 60% হয়ে গিয়েছে। তো এই জায়গাটাতে আমাদের অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ বেড়ে যাওয়াটাই বোঝাচ্ছে আমাদের ফুড এই ডিপেন্ডেন্সি দিন দিন কমে যাচ্ছে। এরপর হচ্ছে রেজিলিয়েন্স অ্যান্ড ডিজাস্টার্স, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা কতটা নিজেদেরকে অ্যাডাপ্টেশন করতে পারছি। জলবায়ু পরিবর্তনের এই যে ঝুঁকি, এই যে থ্রেটস, এর পাশাপাশি আমরা যেন এই জায়গাটাতে আরও বেশি আমাদেরকে অ্যাডাপ্ট করতে পারি, সেই ভূমিকাও হচ্ছে আরেকটি আমাদের জন্য অ্যাচিভমেন্ট। ইমপ্রুভমেন্ট ইন নিউট্রিশন বেস, এই জায়গাটাতে আমাদের রাইস ডোমিনেটেড, যেখানে রাইসই ডোমিনেট করছে, কিন্তু এই জায়গাটাতে আমাদের নিউট্রিশন বেস আমাদের ফোকাস করার কারণে আমরা ভেজিটেবলস, পটেটোস, ফিশ প্রোডাকশন, আমরা ফ্রুটস প্রোডাকশন এবং সাপোর্টিং যে ডায়েটারি ডাইভার্সিটি রয়েছে, এই ডাইভার্সিটিটাকে আমাদের এগ্রিকালচারের সাথে অ্যাডাপ্ট করার মধ্য দিয়ে আমরা ফুড সাফিসিয়েন্সিকে আরও বেশি ডেভেলপমেন্টের জায়গাতে নিয়ে যেতে পারছি। তো এই হচ্ছে মোটামুটি কৃষি সম্পর্কিত কথাবার্তা। এখন আমরা দেখব যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ 1972 থেকে 2005 পর্যন্ত। এই জায়গাটাতে এসে আমরা পাচ্ছি যে আমরা যদি দেখি যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, পোস্ট ডিপেন্ডেন্স চ্যালেঞ্জ অ্যান্ড স্টেট কন্ট্রোল। এখানে আমরা যদি বলি যে 1970 সালের দিকে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কন্ডিশন আসলে কি ছিল। আফটার লিবারেশন মোস্ট abandoned industries were nationalized under Bangladesh Industrial Enterprise Nationalization Order 1972। 1972 সালে বাংলাদেশের যে শিল্প কারখানার যে জাতীয়করণ আইন, এই জাতীয়করণ আইনে আমরা দেখেছি যে পাকিস্তান আমলে থাকা যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, অল্প কিছু ইন্ডাস্ট্রি আমরা জানি যে আমরা পেয়েছিলাম। আমরা পাকিস্তান আমলে যে বৈষম্যের শিকার হয়েছিলাম, সেই বৈষম্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তারা কম করেছিল। এই জায়গাটা থেকেই মূলত আমাদের ইন্ডাস্ট্রি পিছিয়ে গিয়েছিল। তা সত্ত্বেও আমরা লার্জ স্কেলে আমরা তখন যেগুলো আমাদের ছিল, সেগুলো হচ্ছে জুট ছিল, টেক্সটাইল মিলস ছিল। কারণ এই জুট, টেক্সটাইল মিলস, সুগার ফ্যাক্টরিজ, এই জায়গাগুলোতে যে র মেটেরিয়ালসগুলো দরকার হয়, সেগুলো আমাদের পূর্ব পাকিস্তানে পাওয়া যেত মোটামুটি। যার কারণে আমরা শুরুর দিকে 1970 সালের এই সময়টাতে আমরা জুট, টেক্সটাইল মিলস এবং সুগারের কিছু ফ্যাক্টরিজ আমাদের এই পূর্ব পাকিস্তানে আমরা পেয়েছিলাম। এরপর রয়েছে প্রবলেমস ইনফ্লুয়েন্সড ইনসাফিসিয়েন্সি, কারাপশন অ্যান্ড লেক অফ ক্যাপিটাল রেজাল্টিং পোর পারফরমেন্স। এটা হচ্ছে আমাদের আরেকটা চিত্র। ওই সময় বিভিন্ন প্রবলেমের কারণে, আমাদের পুর পারফরমেন্সের কারণে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাকওয়ার্ডনেসের কারণে আমরা এই জায়গাটাতে খুব বেশি ডেভেলপ করতে পারিনি। আমরা 1980 সালের দিকে এসে যদি দেখি যে আমাদের লার্জ স্কেল ইন্ডাস্ট্রির কেমন ভূমিকা ছিল, এই জায়গাটাতে আমরা পেয়েছি পলিসি শিফটস অ্যান্ড এমার্জেন্স অফ প্রাইভেট ইন্ডাস্ট্রি। অর্থাৎ আমাদের প্রাইভেটাইজেশনের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা তখনকার সরকার অনুভব করেছিল। তার কারণ হচ্ছে আমাদের এর আগের যে পাবলিক সেক্টরগুলো ছিল, আমরা জানি যে যুদ্ধ পরবর্তী দেশে এই সেক্টরগুলো ছিল খুবই করাপ্টেড হওয়ার কারণে এই জায়গাগুলো সরকার তখন প্রাইভেটাইজেশন শুরু করে। আর এই প্রাইভেটাইজেশনের রোল যদিও পরবর্তীতে এসে প্রাইভেটাইজেশন আনুষ্ঠানিকভাবে 1993 থেকে শুরু হয়, কিন্তু যার এমার্জেন্স এবং যার এই শিফট নেসেসিটিটা সরকার তখন থেকেই এটা অনুভব করে। এবং 1980 সালের দিকে এসে আমরা পেয়েছি আরএমজি সেক্টর তখন থেকে শুরু হয়। আরএমজি সেক্টরের যাত্রা শুরু হয় মূলত 1980-র দশকে আমরা যেটা পেয়েছি। এই জায়গাটাতে এসে আমাদের জুট প্রোডাকশন কমে যাওয়া বা জুটের চাইতে আরএমজি এগিয়ে যাওয়া, জুটের চাইতে অন্যান্য যে এগ্রিকালচারাল বেসড ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোর ইমপ্রুভমেন্টের কারণে জুট ইন্ডাস্ট্রি ডিক্লাইন করেছে 1980 সাল থেকে।
এরপর আমরা পেয়েছি সিমেন্ট অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ, এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভমেন্ট করেছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল সেক্টর 1980 সাল থেকে আমাদের যেমন আমাদের মেডিকেল সার্ভিসকে আমাদের যেমন উন্নত করেছে, সেই সাথে এটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালি প্রোডাকশনের কারণে আমরা পরবর্তীতে এসে যেটা আমরা দেখব যে এই জায়গাটা থেকে আমরা আমাদের এক্সপোর্ট আর্নিংস শুরু করেছি। 1990 সালে এসে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটাকে বলা হচ্ছে এক্সেলারেশন, অর্থাৎ আরও বেশি যাচ্ছে। এইখানে এসে অন্যতম ভূমিকা হচ্ছে আরএমজি ডমিনেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি 1990 সালে এসে আরএমজি সেক্টরের এক্সপোর্ট আর্নিংসটা হয়ে গিয়েছে অলমোস্ট 70%, যেখানে আমরা পাচ্ছি টেক্সটাইল অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। এই জায়গাতে আমরা পাচ্ছি যে আমরা দুই ধরনের লিঙ্কেজের কথা বলি ইন্ডাস্ট্রির জায়গাতে, যে ইন্ডাস্ট্রি যে জায়গা থেকে র ম্যাটেরিয়ালসগুলো সংগ্রহ করবে সেটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এবং ইন্ডাস্ট্রি যে জায়গা থেকে তার আর্নিংস গ্রো করবে সেটাকে আমরা বলি ফরওয়ার্ড লিঙ্কেজ। এই দুইটা লিঙ্কেজের মধ্যে যেটি আমাদের টেক্সটাইলের জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ প্রয়োজন, এই সাপোর্টটা আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য যে আমাদের লুমস দরকার, যে আমাদের ফেব্রিক্স দরকার, যে আমাদের ফাইবার দরকার, এই জায়গাগুলো আমাদের এক্সেলারেশন হওয়া শুরু করে 90 দশকে এসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে, আমাদের সিমেন্ট কারখানাগুলো আরও বেশি উন্নত হওয়া শুরু করে, এবং ফার্মাসিউটিক্যালে বলেছি একটা বড় পরিবর্তন যেটি 80-এর দশক থেকে শুরু হয় সেটি আরও বেশি অ্যাক্সিলারেট করে, এবং ফুড অ্যান্ড বেভারেজের জায়গাতে একটা বড় পরিবর্তন আসে। আমাদের ফুড হেবিটে পরিবর্তন আসার কারণে আমাদের ফুড সিকিউরিটি এনশিওর এই আরও বেশি গ্রো করার কারণে আমাদের এই জায়গাটাতে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনেরও একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন দেখা যায়। আমাদের ইপিজেডগুলো তৈরি হয়। বর্তমানে আমাদের দেশে মোট ইপিজেড রয়েছে 8টি। প্রথম যে ইপিজেড চট্টগ্রামে এস্টাবলিশমেন্ট হয়, পরবর্তীতে ঢাকায় এস্টাবলিশমেন্ট হয়। এর মধ্য দিয়ে আমাদের এই ইপিজেডের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আরও বেশি উন্নত হতে থাকে। যারই ফল হিসেবে আমরা 2000 থেকে 2005-এ এসে আমরা এই জায়গাটাকে বলছি কনসলিডেশন অ্যান্ড ডাইভার্সিফিকেশন। যেমন আরএমজি সুপ্রিমেসি আমরা পাচ্ছি, যেটা শুরু আমরা আগের দশকেও বলেছি যে 90 থেকে আরএমজি ডমিনেট করা শুরু করে, যে 70% আমাদের টোটাল এক্সপোর্ট আর্নিংয়ের, যেটি পরবর্তীতে এসে আরও সুপ্রিম পজিশনে চলে যায়। বর্তমানে আমরা বলি যে 85% টোটাল এক্সপোর্ট আর্নিংয়ের মধ্যে আরএমজির শেয়ার হচ্ছে 85%। টেক্সটাইলস অ্যান্ড ইয়ার্নের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশনের গুরুত্বপূর্ণ জায়গা, ফার্মাসিউটিক্যাল এবং গ্রোথ সেক্টরের, এবং রয়েছে জুট রিভাইভাল অ্যাটেম্পটস রয়েছে, এবং শিপ বিল্ডিং অ্যান্ড আদার ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ আমরা এই জায়গাটাতে এসে আরেকটি নতুন শিল্পের সাথে বাংলাদেশকে পরিচিত হতে দেখছি, সেটি হচ্ছে জাহাজ ভাঙ্গা শিল্প। অর্থাৎ আমাদের দেশে আমরা এই জাহাজকে রিবিল্ড করার জন্য, জাহাজ ভাঙ্গার যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তার জন্য এটাকে একটা উদীয়মান খাত হিসেবে, একটা উল্লেখযোগ্য শিল্প হিসেবে আমাদের দেশে এটা প্রতিষ্ঠিত হতে শুরু করে। পরবর্তীতে আমরা দেখেছি এই জায়গাটা থেকে জাহাজ ভাঙ্গা থেকে শুরু করে জাহাজের যে বিভিন্ন পার্টসগুলো, সেগুলো বাংলাদেশ এখন কিছু কিছু করে নিজেরা তৈরি করা শুরু করেছে। আমরা 1972 থেকে 2005 পর্যন্ত এই যে ইন্ডাস্ট্রিয়ালের যে জায়গাটাতে পাচ্ছি, এই জায়গাটাতে যদি আমরা বলি যে লার্জ স্কেলের ইন্ডাস্ট্রির যে রোলটা রয়েছে, যে কন্ট্রিবিউশন রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আরএমজি সেক্টর, যার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণ হচ্ছে এক্সপোর্ট আর্নিংস। এখান থেকে আমরা শুধু আরএমজি সেক্টরই না, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে টেক্সটাইল সেক্টরের ভূমিকা, ফার্মাসিউটিক্যাল সেক্টরের ভূমিকা, এবং আমরা পাচ্ছি যে চিংড়ি চাষের যে ভূমিকা। এই জায়গাটা থেকে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা বড় ইকোনমিক ডেভেলপমেন্ট পাচ্ছি। আমরা সেই সাথে এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা কথা বলছি। বলা হয় যে একটা দেশ যখন শিল্পে উন্নত হবে, তো তখন ওই দেশ খুব দ্রুত ইকোনমিক ডেভেলপমেন্ট এনশিওর করতে পারবে। এই কারণে এমপ্লয়মেন্ট জেনারেশনের এই জায়গাটা, যখন এগ্রিকালচারের লেবাররা এসে এমপ্লয়মেন্ট জেনারেট করবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, তখন একই সাথে তাদের যেমন ইনকাম বেড়ে যাবে, সেই সাথে তাদের অপরচুনিটি কস্ট বেড়ে যাওয়ার কারণে ওইদিকে এগ্রিকালচারাল সেক্টরও আরও বেশি ফ্লারিশ করবে। ইন্ডাস্ট্রিয়াল আরবানাইজেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে, যে শহর কেন্দ্রিক অবস্থানের কারণে, যেহেতু শহরে অবস্থানের ফলে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরও দিন দিন বেড়ে যাচ্ছে আমরা দেখছি। প্রাইভেট সেক্টর ডাইনামিক্স আমরা পাচ্ছি এখানে। আমরা যেমন কয়েকটা কোম্পানির কথা এখানে বলা হয়েছে, স্কোয়ার, বেক্সিমকো, আকিজ।
এই জায়গাগুলোতে আমরা বড় ধরনের প্রাইভেট সেক্টরগুলো আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বড় ধরনের ভূমিকা রাখছে। ইম্পোর্ট সাবস্টিটিউশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হচ্ছে জিডিপি গ্রোথের ক্ষেত্রে। আমরা যদি শুরুর দিকে দেখি যে আমাদের টোটাল জিডিপিতে ইন্ডাস্ট্রির ভূমিকা ছিল যেখানে 17% বা তার চেয়েও কম, পরবর্তীতে এটা বাড়তে বাড়তে এখন আমরা 32% পর্যন্ত এই ইন্ডাস্ট্রি সেক্টরের বা 38% পর্যন্ত আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জিডিপি গ্রোথের শেয়ার হতে দেখছি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেক্টরের এই জায়গাটাতে আমরা পাচ্ছি যে 1970 সালের দিকে আমরা পেয়েছিলাম যে পোস্ট ডিপেন্ডেন্স রিকনস্ট্রাকশন। এই জায়গাতে আমাদের যেটা বলেছি যে আমাদের 1970 সালের দিকে আমাদের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের এই পুনরুদ্ধারের জন্য আমাদের হোম বেসড কটেজ ইন্ডাস্ট্রিজের দিকে বেশি নির্ভর করতে হয়েছিল। আর এই হোম বেসড কটেজ ইন্ডাস্ট্রিজ এর মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম হ্যান্ডিক্রাফটস, আমরা পেয়েছিলাম পটারি, আমরা পেয়েছি বিভিন্ন কেন, বেম্বো এবং লেদার গুডস। এই জায়গাগুলো ছিল আমাদের কটেজ ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রোডাক্টস। 1990 সালে এসে আমরা 90 সালের দিকে এসে এটাকে আরও এক্সপানশন এবং ডাইভার্সিফিকেশন হতে দেখেছি, যে জায়গাতে আমাদের আমরা হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইলে যেতে পেরেছি, যেখানে যেগুলো আমাদের যেই জায়গাতে আমাদের বাঁশ, তাঁত এবং আমরা দেখেছি মৃৎশিল্প নিয়ে কাজ করে, সেই জায়গাগুলো আমাদের হ্যান্ডলুম এবং টেক্সটাইলের যে বিভিন্ন র মেটেরিয়ালসগুলো দরকার সেগুলো আমাদের আসতে শুরু করে কটেজ ইন্ডাস্ট্রি থেকে। এবং লেদার এবং ফুটওয়্যার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, যে আমাদের দেশের কুটির শিল্পের মধ্যে আমাদের তৈরিকৃত বা আমাদের লাইভ স্টক থেকে যে লেদারটা আমরা পাই, সেই লেদারের মাধ্যমে তারা ফুটওয়্যার তৈরি করে এটাকে দিন দিন এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাকশনের দিকে নিয়ে যেতে সক্ষম হচ্ছে। তার পাশাপাশি আমরা ফুড প্রসেসিংয়েও দেখেছি যে বিভিন্ন ধরনের খাবার তৈরির ক্ষেত্রে যেমন রয়েছে ফ্লোর মিলস, রয়েছে অয়েল মিলস, সুগার রিফাইনিং, এই জায়গাতে ফুড প্রসেসিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং মেটাল ওয়ার্ক বা হ্যান্ডিক্রাফটসে আমাদের এই এক্সপানশন আমরা পাচ্ছি 1990 সালের দিকে এসে। 2000 সালের দিকে এসে আমরা এটাকে পাচ্ছি কনসলিডেশন এবং ইন্টিগ্রেশনের এই জায়গাতে আমরা ইন্ডাস্ট্রিয়াল এই স্টেটসকে আমরা ক্লাস্টার হতে দেখছি। বিভিন্ন জায়গাতে এটা বিভিন্ন এলাকা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির জন্য আমরা ক্লাস্টারিং হতে দেখেছি এবং এক্সপোর্ট লিঙ্কেজ তৈরি হয়েছে, যেটা বলেছি যে লিঙ্কেজ দুই ধরনের থাকে, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর একটা হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ। এই ফরওয়ার্ড লিঙ্কেজ যখন দিন দিন বাড়তে থাকে, ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে যখন আমাদের অবস্থান দিন দিন শক্তিশালী হতে থাকে, তখন আমরা দেখেছি যে 2000 থেকে 2005 সালে এসে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আরও বেশি ডেভেলপ হতে থাকে। এরপর আমরা পাচ্ছি টেকনোলজি অ্যাডাপশন, এখানে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে আমাদের টেকনোলজিক্যালি আমরা যখন পিছিয়ে ছিলাম ওভারঅল গ্লোবালাইজেশনের কারণে বা ইন্টারনেট ফ্রি মার্কেট ইকোনমির কারণে আমরা যখন এই টেকনোলজিকে বেশি অ্যাডপ্ট করতে পারছি, তখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আরও বেশি ইমপ্রুভ হচ্ছে। এমপ্লয়মেন্ট জেনারেশন তো নিঃসন্দেহে এই জায়গাতে বলেছি। এরপরে হচ্ছে আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জায়গাতে আমরা যে কন্ট্রিবিউশনগুলো পাচ্ছি, একটি হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনকাম ডাইভার্সিফিকেশন, রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সাপোর্ট টু লার্জ ইন্ডাস্ট্রিজ, এক্সপোর্ট প্রমোশন এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এই জায়গাগুলোতে আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজকে অন্যতম জায়গাতে রাখছি। এরপর আমরা পাচ্ছি কটেজ ইন্ডাস্ট্রির যে রোলগুলো রয়েছে। 1970 সালের দিকে আমরা পেয়েছিলাম কটেজ ইন্ডাস্ট্রি নির্ভর আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ছিল। এখানে যেগুলো বলেছি যে এই জুট, হ্যান্ডিক্রাফটস, ব্যাম্বো, ওয়েভারিং, পটারি, এই জায়গাগুলো আমরা হ্যান্ডলুম, এই যে তাঁত, বাঁশ, মৃৎশিল্প, এই যে দ্রব্যগুলো আমরা আমাদের কুটির শিল্পগুলোতে বেশি উৎপাদিত হতে দেখেছিলাম। পরবর্তীতে এগুলোই আমাদের এক্সপানশনের মাধ্যমে, আমাদের মার্কেট ইন্টিগ্রেশনের মাধ্যমে 1990 সালে এসে আমরা এর যে পরিবর্তনটা পাচ্ছি, একটা হচ্ছে কমার্শিয়াল ওরিয়েন্টেশন। আমাদের এখন আর এই কুটির শিল্পগুলো তারা কোথায় বিক্রি করবে, বিক্রি করতে কখন পারবে কিনা, এই জায়গাটার সেরকম জায়গাতে এখন আর নাই। 1990 সালে এসে এটা এক্সপান্ড করার কারণে তারা আগে কাস্টমারের কাছ থেকে অর্ডার নেওয়ার মাধ্যমে কমার্শিয়ালি তাদের এই প্রোডাকশনটাকে তারা এনকারেজ করতে পারছে। এবং আমরা দেখেছি ক্লাস্টার ডেভেলপমেন্ট হচ্ছে, মাইক্রো ফাইন্যান্স ইম্প্যাক্ট এখানে রয়েছে, যে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তাদেরকে মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে তাদের এই মার্কেট ইন্টিগ্রেশনটাকে আরও বেশি এক্সপান্ড করতে সক্ষম করছে এবং এক্সপোর্ট পটেনশিয়াল তৈরি করছে। যে প্রত্যেকটা দ্রব্য বিদেশে এখন যেভাবে
মার্কেট নেওয়া যায় বা যেভাবে মার্কেটিং করা যায়, এই মার্কেটিং করার মধ্য দিয়ে আমাদের এই দ্রব্যগুলো আমরা 1990 সাল থেকে এক্সপোর্ট পটেনশিয়াল পেতে শুরু করেছি এবং টেকনোলজির সাথে অ্যাডাপ্টেশনের মাধ্যমে। আমরা পাচ্ছি যে 1972 থেকে 2005-এর মধ্যে এই কটেজ ইন্ডাস্ট্রির যে কি কন্ট্রিবিউশনগুলো ছিল, রুরাল এমপ্লয়মেন্ট একটা ছিল, ইনকাম ডাইভার্সিফিকেশন ছিল, এক্সপোর্ট অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ছিল, প্রিজার্ভেশন অ্যান্ড কালচারাল হেরিটেজ ছিল এবং উইমেন এম্পাওয়ারমেন্ট ছিল। এগুলো খুবই আমরা দেখেছি। এরপর হচ্ছে আরএমজি সেক্টরের যে ভূমিকা, আমরা বলেছি যে আমাদের টোটাল ইন্ডাস্ট্রিজ সেক্টরের মধ্যে যেটি আমরা শুরু হয়েছিল 80-র দশকে, পরবর্তীতে এসে 90 দশকে সেটা আরও প্রতিষ্ঠিত হয় এবং আমরা দেখেছি 2000 সাল বা তারপর থেকে এটা আমাদের দেশের টোটাল এক্সপোর্ট আর্নিংসকে একরকম দখল করে নিয়েছে বা অলমোস্ট 90%-এর কাছাকাছি চলে গিয়েছে আমাদের এই টোটাল এক্সপোর্ট আর্নিংসের মধ্যে আরএমজির শেয়ারটা। 1980 সালে আমরা দেখেছি এই আরএমজি সেক্টরটাকে আরেকটু ডেভেলপমেন্টের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য সরকার বিভিন্নভাবে পলিসিতে সাপোর্ট করে, যেমন রয়েছে গভর্নমেন্ট ইনসেন্টিভস দিয়ে চেষ্টা করেছে, ট্যাক্স হলিডেসের মাধ্যমে চেষ্টা করেছে, কর রেয়াতের মাধ্যমে সরকার তাদেরকে উৎসাহিত করেছে এবং আমরা দেখেছি ডিউটি ফ্রি ইম্পোর্টস অফ র ম্যাটেরিয়ালস, যে যখন এই ধরনের আরএমজি সেক্টরে উৎপাদনের জন্য যে র ম্যাটেরিয়ালসগুলো দরকার সেগুলো সরকার ডিউটি ফ্রি ইম্পোর্টকে সরকার এনকারেজ করেছে এবং প্রাইভেট সেক্টর বা প্রাইভেট ইনভেস্টরদেরকে সরকার বেশি এনকারেজ করেছে, যার মাধ্যমে আমরা 1980 সালের থেকে আমরা আমাদের এই আরএমজি সেক্টরকে ইমপ্রুভ হতে দেখেছি। তার পাশাপাশি সরকারের যে এক্সপোর্ট প্রসেসিং জোন আমরা যেটাকে বলে থাকি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, এগুলো বৃদ্ধি করার মাধ্যমে এই সেক্টরটাকে সরকার প্যাট্রোনাইজ করার মাধ্যমে সরকার এই সেক্টরটাকে ডেভেলপ করতে সক্ষম করেছে। আমরা পেয়েছি 1990 সালে এটার র্যাপিড এক্সপানশন এবং গ্লোবাল রিকগনিশন পেতে সক্ষম হয়েছে এবং বর্তমানে আমরা যদি বলি যে বর্তমানে বাংলাদেশে আরএমজি সেক্টরের বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্বে দ্বিতীয়। প্রথম অবস্থানে চায়না আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ এই গার্মেন্ট এক্সপোর্ট বিদেশে রপ্তানির জায়গাটাতে। যেখানে এখানে আরেকটি তথ্য দেওয়া হয়েছে যে গার্মেন্ট এক্সপোর্টস গ্রিউ ফ্রম 0.6 বিলিয়ন ইন 1990s, যেটা এখন বেড়ে হয়েছে 2.6 বিলিয়ন 1999। এই জায়গাটাতে 9 বছরের ব্যবধানে এইভাবে এক্সপান্ড হতে দেখেছি আমরা 90 সালের দিকে এসে। বর্তমানে তো আমরা বললাম যে আমাদের পজিশন সেকেন্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, গ্লোবাল ইন্টিগ্রেশন, এই জায়গাগুলোতে আমাদের এই আরএমজি সেক্টর 1990 সালেই অভিজ্ঞতা পেয়েছে। 2000 সাল থেকে 2005 সালের জায়গাতে এসে আমরা পেয়েছি আরএমজির টোটাল এক্সপোর্ট আর্নিংসের শেয়ার হয়েছে 75%। আমাদের 2.3 মিলিয়ন ওয়ার্কার্স আমাদের এঙ্গেজমেন্ট বেড়েছে আমাদের আরএমজি সেক্টরে, যার মধ্যে বলা হয় যে 80 বা 90% হচ্ছে উইমেনের পার্টিসিপেশন, যেটি আমাদের ওভারঅল প্রোডাকশনকে এনকারেজ করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা এবং হচ্ছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ, যে আমরা যত বেশি ডাইভার্সিফাইড প্রোডাক্টস এই জায়গাতে তৈরি করতে পারবো ততই আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট আরও বেশি ডিমান্ডিং হয়ে যাবে আমাদের জন্য। এরপর আমরা পাচ্ছি আরএমজি সেক্টরের যে কি ফ্যাক্টরসগুলো রয়েছে, লেবার কস্ট অ্যাডভান্টেজ। এখানে আমাদের দেশে যেহেতু আমরা সস্তা, আমাদের কিছু ট্রেনেবল ওয়ার্কফোর্স আমরা পাচ্ছি, প্রিডমিনেন্টলি উইমেনদেরকে আমরা পাচ্ছি। এই উইমেনরা হচ্ছে আমাদের দেশের আরএমজি সেক্টরের অন্যতম একটা সম্ভাবনা, অন্যতম একটা পটেনশিয়াল। এরপর হচ্ছে সরকারের ইনসেন্টিভ তো রয়েছেই, যেমন আমরা বলেছি ইপিজেডের কথা, ট্যাক্স হলিডেসের কথা, আমরা বলেছি র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করার ক্ষেত্রে সরকারের ট্যাক্স ফ্রি সুবিধা দেওয়ার কথা। এই জায়গাগুলো হচ্ছে সরকারের আরএমজি সাকসেসের পেছনে ভূমিকা রেখেছে। গ্লোবাল মার্কেট অ্যাক্সেস আমাদের বেড়েছে, আমরা বিভিন্নভাবে সেই সময়ের কূটনৈতিক তৎপরতা দিয়ে আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেটে অবস্থান তৈরি করে নেওয়া সেটা আমরা সক্ষম হয়েছি এবং আমাদের প্রাইভেট সেক্টরের যে উদ্যোক্তা উন্নয়ন এটা আমরা দেখেছি। সেই সাথে আমাদের এনজিও এবং মাইক্রো ফাইন্যান্সের যে জায়গাগুলো সেইখান থেকে আমাদের ডেভেলপমেন্টের আমরা আরএমজি সেক্টরের সাকসেসগুলো সেখান থেকে আমরা আসতে দেখেছি। এরপর আমরা বলছি এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিজ বলতে আমরা বোঝাচ্ছি যে ইন্ডাস্ট্রিগুলো মূলত রপ্তানির উদ্দেশ্যেই তৈরি করা হয় সেগুলোকে আমরা বলি এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিজ। আমরা যদি বলি আরএমজি, যে পরিমাণ আরএমজি আমরা প্রোডাকশন করি সেই পরিমাণ আরএমজি আমরা ইউজ করে শেষ করতে পারবো না, এটা মূলত তৈরি করা হয় বিদেশে পাঠানোর জন্য।
বিদেশিদের কাছ থেকে এর অর্ডার আগে সংগ্রহ করে তারপরে আমাদের দেশের প্রডিউসাররা এটাকে প্রডিউস করে, যার কারণে এটাকে আমরা বলতে পারি এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিজ। 1970 সালের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা এই এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিজ তেমন আমাদের ছিল না বললেই চলে। এই জায়গাতে একটা দেশ যুদ্ধবিধ্বস্ত অবস্থায় এক্সপোর্ট প্রমোশনের ওই জায়গাটাতে আমাদের অবস্থান একেবারেই নাজুক অবস্থায় ছিল। 1970 থেকে 80-র এই জায়গাটাতেও আমাদের এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা খুব একটা পাইনি, যেটা আমাদের শুরু হয়েছে 80-র দশকে এসে আমাদের আরএমজি সেক্টর যেটা আমরা পেয়েছি। এই জায়গাতে আমরা একটু প্রশ্নের কথা বলি যে আরএমজি সেক্টরের জায়গাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পার্ট থেকে তোমরা পড়ে নেবে। এরপর হচ্ছে আমরা দেখেছি র্যাপিড গ্রোথ এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিজ এর জায়গাতে র্যাপিড গ্রোথের যে জায়গাগুলো একটি হচ্ছে আরএমজি সেক্টর। এরপর আমরা ইদানিং এখন আমরা কিছুটা দেখতে পাচ্ছি যে চামড়া শিল্প উন্নত হচ্ছে, আমরা উন্নত হতে দেখছি টেক্সটাইল এবং হোশিয়ারি প্রোডাক্টসগুলো, এবং অন্যান্য যে এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিগুলো রয়েছে যেমন হিমায়িত খাদ্য রয়েছে, হস্তশিল্প রয়েছে, লাইট ইঞ্জিনিয়ারিং, এই জায়গাগুলোও আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট দখল করতে শুরু করছে। এরপর আমরা পাচ্ছি যে 2000 সাল থেকে 2005 সালে এসে আমাদের এটিকে গ্লোবাল ইন্টিগ্রেশন বা কনসলিডেশনের জায়গাতে আমরা যেটা পাচ্ছি যে ওয়ার্ল্ডস লিডিং আরএমজি এক্সপোর্টার হিসেবে বাংলাদেশ এখন তার নিজের অবস্থানটাকে প্রমাণ করতে পারছে, এবং যে এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিগুলো এখন ওভার 70% অফ টোটাল এক্সপোর্ট আর্নিংয়ের জায়গাটা নিতে পারছে, যে জায়গাটা এই 70% থেকে যত ইমপ্রুভমেন্টের দিকে যাবে আমরা ততটাই ইকোনমিক্যালি এস্টাবলিশড হব। এরপর হচ্ছে আমাদের এই এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিজের জায়গাতে যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের ছিল তার মধ্যে একটি হচ্ছে গভর্নমেন্ট পলিসিস। আমরা যেগুলো বলেছি যে সরকার যেভাবে এই জায়গাটাকে প্যাট্রোনাইজ করেছে সেটা আমরা দেখেছি। গ্লোবাল মার্কেট অ্যাক্সেসের জায়গাটা আমরা জেনেছি ল লেবার কোস্টের কথা, আমরা জেনেছি এন্টারপ্রেনিয়রশিপ ইনিশিয়েটিভসের কথা, আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের শুরুতে আমাদের পোর্টসগুলো, আমাদের রোডসগুলো, আমাদের ইলেকট্রিসিটির কন্ডিশন, আমাদের গ্যাস জেনারেশন, এই জায়গাগুলোতে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের পাশাপাশি আমাদের যতটা সাপোর্ট দরকার ছিল সেই সাপোর্টগুলো না থাকার কারণে আমরা আগে পিছিয়ে ছিলাম। এই জায়গাগুলো আমরা যত বেশি শক্তিশালী করব ততই আমাদের এই পিআই আরও বেশি গ্রোথের দিকে যাবে। এরপরও আমরা বলছি ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ যে দ্রব্যগুলো আমাদের ইম্পোর্ট করতে হয় সেই দ্রব্যগুলো যাতে আমাদের ইম্পোর্ট কমাতে হয় বা যাতে আমরা ইম্পোর্ট কম করলেও পারি অথবা না করলেও চলে, সেই জন্য আমাদের ওই ধরনের দ্রব্যগুলোকে যদি আমরা ইন্ডাস্ট্রিয়ালি ইমপ্রুভ প্রোডাকশনের দিকে চিন্তা করি তাহলে ওই ইন্ডাস্ট্রিকে বলা হবে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি, বাংলায় যেটাকে বলা হয় আমদানি বিকল্প শিল্প। 1970 সালের দিকে এসে আমরা যাকে বলছি যে এই সময়টাতে আমাদের আমদানি বিকল্প শিল্পের অবস্থান একেবারে ছিল না বললেই চলে, যার অবস্থান টোটাল জিডিপিতে ছিল অনলি 10%। পরবর্তীতে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা এর পরিবর্তন হতে দেখেছি। 1970 সালের পরে এসে আমরা এটাকে 1970 সালের দশকে আমরা এটাকে বলছি ফাউন্ডেশনের জায়গা, যে আমরা ইম্পোর্ট সাবস্টিটিউশন যে প্রোডাক্টগুলো রয়েছে এই জায়গাগুলো যেন আমরা করতে পারি। যেমন হচ্ছে আমাদের চিনি রপ্তানির জন্য আমরা সুগার ফ্যাক্টরিগুলো করে যাতে আমরা চিনি আমদানি আমাদের কম করতে হয় সেই জন্য আমাদের সুগার ফ্যাক্টরি একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। পাটজাত দ্রব্য যাতে আমাদের কম আমদানি করতে হয় সেই জন্য আমাদের জুট মিলসগুলো প্যাট্রোনাইজিং শুরু করে সরকার। এই জায়গাগুলোতে সরকার যে জায়গাগুলোতে ফোকাস করে যেমন কেমিক্যালস, টেক্সটাইল, সিমেন্ট, এই জায়গাগুলো হচ্ছে সরকারের তখন আরেকটা ফোকাস ছিল, যেগুলো হচ্ছে আমাদের এই আইএসআই বা ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিজের মধ্যে ছিল। আমরা এই জায়গাতে যে অ্যাচিভমেন্টগুলো ছিল আমাদের ডোমেস্টিক প্রোডাকশন তখন আমরা বাড়তে দেখেছিলাম, আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তৈরি হচ্ছিল, যার কারণে আমরা পরবর্তী দশকগুলোতে এসে ইন্ডাস্ট্রিয়ালের এতটা রেভলিউশন আমরা পাচ্ছি। 1980 সালের দিকে এসে আমরা যে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিগুলো পাচ্ছি, যেমন প্রথমে রয়েছে টেক্সটাইল, এখানে আমাদের কটন ফেব্রিক্স, ইয়ার্ন, হ্যান্ডলুম এই প্রোডাকশনগুলো আমরা উৎপাদন হতে দেখছি। ফুড বেভারেজের জায়গাতে আমরা সুগার রিফাইনিং, এডিবল অয়েলস এবং বিভিন্ন প্রক্রিয়াকৃত খাবারগুলো আমরা পাচ্ছি। আমাদের সিমেন্ট এবং বেসিক কেমিক্যালসের জায়গাতে আমরা পাচ্ছি যে বিভিন্ন ধরনের সিমেন্ট কারখানা আমরা পাচ্ছি। সিমেন্টের যে উপকরণ দরকার সেই উপকরণগুলো আমরা আমাদের দেশে উৎপাদনের মাধ্যমে, রিফাইনিংয়ের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আরও বেশি এক্সপান্ড হতে দেখেছি 1980-র দশক থেকে।
1990-এর দশকে এসে আমরা এটাকে আরও গ্রাজুয়াল শিফট টু মার্কেট লিবারালাইজেশনের দিকে আমরা যেতে দেখেছি। এখানে আমাদের সাকসেসের জায়গাগুলো ছিল চিনি, শিল্প, সিমেন্ট, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস, এই জায়গাগুলো স্টেবিলাইজড হয়েছে। এবং আমরা দেখেছি স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলো, প্লাস্টিক্স, সোপস, হ্যাঁ, ডিটারজেন্টস, পেপার, এই জায়গাগুলোকে আমরা আরও বেশি আমাদের এমপ্লয়মেন্টমুখী এবং আরও বেশি প্রোডাকশনমুখী হতে দেখেছি। যদিও এই জায়গাটাতে 1990-এর দশকে আমাদের কিছু লিমিটেশনসও ছিল। আমরা পেয়েছি 2000 থেকে 2005 সালে এসে আমাদের এই আর্লি আমাদের যে ইম্পোর্ট সাবস্টিটিউশন প্রোডাকশনগুলো বা ইম্পোর্ট সাবস্টিটিউশন যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, সেই ইন্ডাস্ট্রিগুলোর ডোমেস্টিক ডিমান্ড ফর এসেনশিয়াল গুডসের জন্য যে দ্রব্যগুলো আমরা পাচ্ছি, যেমন সুগার, যেমন রয়েছে সিমেন্ট, এডিবল অয়েলস এবং প্রসেসড ফুডস, এই জায়গাগুলোতে আমরা এই আরও বেশি ফ্লারিশড হতে দেখেছি 2000 থেকে 2005 সালের দিকে। এবং আমরা পেয়েছি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে এই সেক্টরের কন্ট্রিবিউশন হিসেবে ফরেন এক্সচেঞ্জ সেভিংস হবে। যদি আমরা এই সেক্টরকে যদি আরও বেশি ইমপ্রুভ করতে পারি, তাহলে বিদেশ থেকে আমাদের আনতে হবে না, আমাদের ফরেন এক্সচেঞ্জের জায়গাতে আমরা এগিয়ে থাকতে পারবো। আমরা টার্মস অফ ট্রেড সম্পর্কে জেনেছি বিগত ক্লাসে, সেইখানে আমরা আমাদের ইম্পোর্টের জায়গার চাইতে এক্সপোর্টের জায়গা শক্তিশালী হলে আমাদের টার্মস অফ ট্রেড আমাদের পক্ষে থাকবে। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, তো অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল বেস ডেভেলপমেন্টের জায়গাতে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ আমরা আরও বেশি উন্নত করতে পারবো। একই সাথে আমাদের এগ্রিকালচারাল এবং ইন্ডাস্ট্রি দুটো সেক্টরই ইমপ্রুভমেন্টের দিকে যাবে। আমাদের আরবান এবং রুরালের যে ডিফারেন্স রয়েছে, সেই গ্যাপ আস্তে আস্তে কমে যাবে। এন্টারপ্রেনারশিপ প্রমোশন হবে। আমরা যে বেকারত্বের কথা বলছি, এই বেকারত্ব কমে যাওয়ার যে সুযোগ, এটা আমাদের এই ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে হতে পারে। আমাদের এই জায়গাটাতে আমরা যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম, সেগুলো মনে রাখার পাশাপাশি যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ বলেছি, কিছু কিছু জায়গা আমি প্রত্যেকটি লেসনে বলার চেষ্টা করেছি যে তোমরা কোন কোন জায়গাগুলো ফোকাস করবে, সেটা প্রয়োজনে পরবর্তীতেও জানানো যাবে। তবে তোমরা এই জায়গাগুলো থেকে যদি আর একটু স্টাডি করতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের জন্য সাপ্লিমেন্টারি বই হতে পারে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, মোহাম্মদ আনোয়ার হোসেনের লেখা। স্যার নুরুল ইসলামের লেখা বই আছেন দ্য ইকোনমি অফ বাংলাদেশ প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস। এখান থেকে আমরা এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগ্রিকালচারের এই জায়গাগুলো যে ট্রেন্ডসগুলো আমরা দেখলাম, যে পরিবর্তনগুলো আমরা দেখলাম, যে ইনফরমেশনগুলো আমাদের দরকার, সেগুলো সম্পর্কে জেনে নিতে পারবে। সর্বোপরি এই বইগুলোর পাশাপাশি যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নিউজ পেপার থেকে এবং অথেন্টিক সোর্স থেকে আপডেট ইনফরমেশনগুলো এই জায়গাটাতে জানতে হবে, যাতে তোমরা এগ্রিকালচারের বিভিন্ন তথ্য এখান থেকে পেতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের জন্য একটা বই সাজেস্ট করে আরেকটি বই আমি বলে রাখছি। পাঠ্য বই হিসেবে তোমরা ইন্টারমিডিয়েটের অর্থনীতি দ্বিতীয় পত্র যে বইটি রয়েছে, সেটি যে কোনো পাবলিকেশনেরই হতে পারে, তবে লেখক হিসেবে আমি সাজেস্ট করব রঞ্জিত কুমার নাথ স্যারের বইটি তোমরা দেখতে পারো। এই বইটি অর্থনীতি দ্বিতীয় পত্র, যেটি একাদশ দ্বাদশে পড়ানো হয়। এই বইটি থেকে তোমাদের এই বাংলাদেশের কৃষি এবং বাংলাদেশের শিল্প, এই দুইটা অধ্যায় থেকে পড়ে নিলে আমি মনে করছি যে আগামী প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটা ভালো এবং চমৎকার প্রস্তুতি তোমরা এখান থেকে নিতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি আজকে পর্যন্ত ক্লাস। সকলকে ধন্যবাদ এবং সুন্দর সময় কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।